মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা, দেখ আমি ইচ্ছে করে করিনি, কিন্তু এটা ভুল করে হয়ে গেছে। তুই কিছু বরের গায়ের হলো ওই কুমারী মেয়ের গায়ে পড়ে গেল। চি 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 চি। না না, কিচ্ছু হবে না। আমি তো এই মুছে ফেলছি, আমি এক্ষুনি মুছে ফেলছি। রাধা, তুমি হোলি খেলছিলে? আমিও খেলবো। আরে পুপুল হাতে থামো তোমরা। কি হচ্ছে এসব? কি হচ্ছে এটা? আমার গায়ে হলুদের হলুদ, রাধা কেন মাখবে? কেন মাখবে? আমি মাখবো হলুদ, আমি মাখবো। ওকে কেন বের করে দেওয়া হচ্ছে দেখা থেকে? কেন বের করে দেওয়া হচ্ছে না? ওকে এখান থেকে কেন বের করে দেওয়া হচ্ছে না? আমার গায়ে হলুদের হলুদ, আমি মাখবো। আমিও জানি না কেন আমার হাতের হার ওর গলায় চলে গেল। সবই তোমার লীলা। না 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 না, ও এসব ইচ্ছে করে করছে। ও ইচ্ছে করে করছে, ও যা খুশি তাই করছে। বিয়ে তো এমনিও হবে না। মা, আমি এখন এখান থেকে যাচ্ছি। এই সার্কাসটা ভালো লাগছে না। তোমার কপালে অশেষ দুঃখ আছে রাধা, আমি তোমাকে ছাড়বো না। এই যে দুষ্টান্টি, তুমি রাধার সাথে এরকম ব্যবহার করবে না। এই জন্য তো এই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দিতে আমি চাইনি। এসব তুমি কি করছো? কি করছো এসব? ছেড়ে ছেড়ে পাথর প্রতিমা তো খুব রেগে গেছেন। উনি আবার আমায় তাড়িয়ে দেবেন না তো? পাথর প্রতিমা, আমি জানি না এটা কি করে হলো। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। রাধা, আমার নাম নিয়ে নিস না কিন্তু। দেখ, আমার নাম নিলে সব গন্ডগোল হয়ে যাবে। প্লিজ নামটা নিস না রাধা। ইচ্ছে করে করনি বললেই হবে? আমি জানি ইচ্ছে করে করেছো। বলো বলো কেন ইচ্ছে করে এই কাজগুলো করেছো তুমি? রাধা নিজে হলুদ মাখেনি, আমি মাখিয়ে দিয়েছি। ছোট সামলা, তোর নাতনিকে সামলা। দিদি ভাই, তুমি ছোট, বড়দের মধ্যে কেন কথা বলছো? রাধাও তো ছোট, তাহলে রাধাকে সবাই বড়রা বকছে কেন? শোনো পুরোহিত মেয়ে, তুমি আর এই বিয়ের মণ্ডপের ধারে কাছে থাকবে না, চলে যাবে এখান থেকে। আর হ্যাঁ, এই বাড়ি থেকে কিন্তু পালানোর একদম চেষ্টা করো না। তোমার শাস্তি এখনো পাওনা আছে, বুঝতে পেরেছো? দিদি, অনেক শুভ কাজ বাকি, এখন থাক না এসব। আমি ওই খেলে থাকতে চাই না। আমি একটু হলুদ নিয়ে হোলি খেলছিলাম। এটা খেলা না দিদি ভাই, এগুলো খেলে না। নন্দিনী, নিয়ে যান না দিদি ভাইকে ভেতরে। এই নন্দিনী, চলো না আমরা হলুদ দিয়ে একটু হোলি খেলি। তুমি এখন থামবে? রাধা, পুপুল, তোমরা চলো তো আমার সঙ্গে। হলুদটা দিয়ে যাও। হ্যাঁ, দেখি দাও, আমার হাতে দাও। এ না বড় মা, চলো রাধা, পুপুল চল। মেঘা, তুমি আমার সঙ্গে চলো, তোমার গায়ে হলুদ হবে। এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘার মামা কিন্তু সম্প্রদান করবেন। হরে কৃষ্ণ। আমার ফোন বাজছে। আরে না, এখন ফোন টোন করা যাবে না। মেকআপ করে নাও আগে, রাখো ফোন। আমি না কলটা রিসিভ করে আসছি। হ্যাঁ মেঘা, সন্ধে লগ্নে বিয়ে, এখনো রেডি হওনি। আগে রেডি হও, মেকআপ করো, তারপরে সব ফোন টোন রাখো। আমি এক্ষুনি যাব আর আসবো। আমি ওয়াশরুম থেকে আসছি, আমি আসছি। হ্যাঁ মেঘা। হ্যালো। মেঘার ফোনে এমনকার ফোন এলো যে মেঘা ফোনটা ধরবার জন্য এরকম উৎগ্রীব হয়ে পড়লো। এই তো গিটাম্বা দাদা, দাও প্রমাণ দাও। হ্যাঁ দেবো তো, এসো আমার সাথে। আরে কোথায় যাচ্ছ? আমার
সময় নেই, বেলা বয়ে যাচ্ছে, ওদিকে বিয়ের সময় হয়ে গেল। আমাকে দাও প্রমাণগুলো, দাও, আমি ওদেরকে প্রমাণগুলো দিই, তারপর তোমাকে টাকা এনে দেবো। আর তুমি চিন্তা করো না, আমি ওদেরকে বলে দেবো তোমরা ভালো মানুষ। দাও প্রমাণ, দাও। প্রমাণ দেবে? চলো। আরে হাত ধরলে কেন তুমি এইভাবে আমার? হাত ধরলাম কেন? সেদিন তুমি আমার বউ সেজে এসেছিলে না, আমার তোমাকে খুব ভালো লেগে গেছে। এবার থেকে সত্যিকারে তুমি আমার বউ হবে, বিয়ে হবে তোমার আর আমার। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? না না, মাথা খারাপ হতে যাবে, এবার থেকে তুমি আমার হবে। ছাড়ো হাতটা, ছাড়ো, ভালো কথা বলছো, হাতটা ছাড়ো। কেন করলে তুমি এরকম না আমার সাথে? চল। আমি বলেছি তাই করেছি। তুমি আমার বিয়ে ভাঙবে, তাই না? আমার কথা তুমি বাড়ির সকলকে বলবে, তাই তো? এবার যে আমার আগে তোমার বিয়ে হয়ে যাবে রাধা, আর তুমি তোমার এই মুখটা কাউকে দেখাতে পারবে না, কাউকে না। পারো না, তুমি এরকমটা করতে পারো না। তুমি এইভাবে সবাইকে ঠকাতে পারো না। আমি এখানে যে তুমি সবাইকে ঠকাতে পারো, তুমি বাচ্চাকে ঠকাতে পারো না। তুমি ছাড়ো না, তুমি মানুষ নও, তুমি একটা শয়তান, শয়তান তুমি একটা। রাধা, এই নিয়ে যাও ওকে, নিয়ে যাও এখান থেকে। তোমরা তোমাদের টাকা পেয়ে গেছো তো, এবার একে বিয়ে করো, আর ওর বিয়ের ভিডিও আমাকে পাঠাবে। মনে রেখো, ওর বিয়ের ভিডিও আমার কাছে এলে তবেই আমি আমার বিয়ের পিড়িতে বসবো। না, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর খুব ইচ্ছে ছিল যে সবার সামনে প্রপোজ করতে হবে, তো আই ডোন্ট থিঙ্ক তোমার সামনে, এত লোকের সামনে, পুরো বাংলার সামনে প্রপোজ করার থেকে বড় আর কিছু হতে পারে। कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे, कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे, रहे सांस जब तक ये बंधन न छूटे, तुम्हें दिल दिया है, ये वादा किया है, सनम मैं तुम्हारा रहूंगा सदा, ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा। Will you marry me in all of my lives? Oh yeah, definitely yes. অঙ্কিতা আর সুস্মিতা জাস্ট নিউলি ম্যারিড। Yes, Father. ভালোবাসার রূপকথার মতো জীবন চায় সুস্মিতা। ছোটবেলা থেকে, Always. ছোটবেলা থেকে আমি খুব ফিল্মিং একদম। মানে সবার লাইফে যেমন মানে কিছু অ্যাম্বিশন থাকে, কিছু গোল থাকে, সুস্মিতা জন্মেছিল বিয়ে করার জন্য। জন্মেছিল বিয়ে করার জন্য কেন? মানে ওর ছোটবেলা থেকেই আর কি, মানে ড্রিম ওয়েডিং, এটা সবকিছু পারফেক্টলি হবে, এরকম ভাবে সাজবো, ওরকম ভাবে এন্ট্রি করব। কারণ আছে, কারণ মানে আমি যেহেতু সিঙ্গার, প্রফেশনাল সিঙ্গার, তো এত ইভেন্টস, এত ওয়েডিংস দেখেছি। এই আচ্ছা, এইটা আমার বিয়েতে করবো, এটা আমার বিয়েতে, এত কিছু সাজিয়ে রেখেছিলাম সব জায়গা থেকে চেকলিস্ট তুলে 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 তুলে। দ্যাটস ভেরি নাইস।
প্ল্যান করেছি পুরোটা। অবশ্যই লাভ ম্যারেজ। হ্যাঁ, লাভ লাভ ম্যারেজ। ম্যারেজ। তুমি প্রফেশনালি কি করো? আমি ডিজিটাল মার্কেটিং এ আছি। এর প্রপোজ নিশ্চয়ই সুস্মিতাই করে থাকবে। আমি ওকে লিংক পাঠাতাম, লিংক ভিডিও পাঠাতে পাঠাতাম, থাকতো, হিন্টস দেখ দিতে কি থাকতো। সুন্দর প্রপোজ করেছে। এরকম ভাবে আমাকেও যদি কেউ প্রপোজ করতো, গ্র্যান্ড প্রপোজাল এই সেই, তো বাট দেখছি বিয়ের ডেট কাছে চলে আসছে, কিছুই করছে না। তারপর আমি করলাম, তারপর ওয়েট করতে করতে তারপর ওই প্ল্যান করে আমাকে প্রপোজ বিয়ের করে। ডেট আগে ডিসাইড হয়ে গেছে। হ্যাঁ মানে আমাদের ব্যাপারটা ছিল যে শুরু থেকে আমাদের রিলেশনশিপটা খুব অদ্ভুত ছিল। মানে আমাদের দেখা হয়েছিল, আমি একটা বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করেছিলাম। হ্যাঁ, তো ওখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। আমি ওখানে মানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলাম আর কি। তো সেখানেই আমাদের দেখা হয়, আর খুব ভালো, প্রথম দিন থেকে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো আমরা সবসময় মানে বন্ধুত্বই ছিল আমাদের, আর আমরা কখনোই ভাবিনি যে আমাদের মধ্যে এই রিলেশনশিপ ব্যাপারটা কখনো আসবে। কোনো মানে দিনও না। মানে কোথাও আমরা এমনি যাচ্ছি, কোনো পার্টিতে যাচ্ছি, কোনো ফ্রেন্ডসদের সাথে হাউস পার্টি হচ্ছে বা কোথাও যাচ্ছি, সবাই না বলতো কি ভালো রে তোদের কেমিস্ট্রিটা, আর আমরা জাস্ট হেসে উড়িয়ে দিতাম যে এ বাবা এ না, প্লিজ প্লিজ প্লিজ। বিবাহের সবচেয়ে মিষ্টি সময় কোনটা? মধুর সময় আমার তো এটা লাগে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একসাথে থাকছি, আমার এটা খুব ভালো লাগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সন্দীপন আর অদিতি, তাদের বিবাহ হয়েছে অভিনব কায়দায়। একদম দাদা, বিয়েটা কোভিড সিচুয়েশনের আগেই ডেটটা ঠিক হয়ে গেছিল। তারপরেই কোভিডের থার্ড ওয়েভ চলে আসে, তখন অলরেডি ডেট ফিক্স, কিন্তু তখন 50 সব মানে দুই বাড়ি থেকে 50 জনের বেশি আর নিমন্ত্রিত করা যাবে না। এবার তো লিস্ট তো এত বড় লম্বা, কাকে বাদ দেবো কাকে রাখবো, তারপর সবারই রাগ হচ্ছে, রাগ হবে, যাকে রাখবো বলবো ও কাছের আমি দূরের, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো কি করি এবার ইন দ্য মিন টাইম আমি হঠাৎ করে আবার কোভিড এফেক্টেড হয়ে গেলাম। হ্যাঁ, বিয়ের 20-22 দিন আগে হসপিটালে চলে গেলাম। তারপরে হসপিটালের বেডে শুয়ে শুয়ে আমার এই আইডিয়াটা বেসিক্যালি এসেছিল যে আমরা তো এই কোভিড পিরিয়ডে প্রচুর মিটিং অনলাইনে করছি, এই করছি, যা হচ্ছে অনলাইনে হচ্ছে, তাহলে এরকম একটা আইডিয়া ভাবি না। তো নতুন করে আবার কার্ড ছাপালাম, কার্ডের নিচে লিখলাম, 1-2 হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, আর লিখলাম যে আপনি ইনভাইটেড কিন্তু ফিজিক্যালি নয়, আপনি এই হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দেবেন, আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনি জুমে বা গুগল মিটে দেখে নিন বিয়েটা, আর আপনার অ্যাড্রেস এই হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে দেবেন, ওখানেতে আমরা ট্রিটটা পৌঁছে দেবো। আইডিয়াটা লিখলাম ফেসবুকে যে কেমন হয় দেখি, মানে মানুষজন কেমন অ্যাকসেপ্ট করে। তো যথারীতি ফেসবুকে লেখার পর তো এটা একদম সাংঘাতিক রকম ভাবে ভাইরাল হয়ে গেল। তারপরে পুরো দেশ জুড়ে আমরা এতটা অ্যাকসেপ্ট করিনি, মানে তো তারপর দিন থেকে রীতিমতো আমরা সেলেব আর কি, এই নিউজ চ্যানেল ওই নিউজ চ্যানেল এই পেপার, দুটো ওয়েতে গিফট তো ছিল। তো গিফটের কথা বলে লাভ নেই, দেয়নি কেউ, 2-4টা মানে ফোন পে, বলেছিলাম ফোন পে গুগল পে এগুলোর মাধ্যমে, মানে এই 4-5 জন এসেছিল, আদারওয়াইজ কেউ আসেনি, কেউ রাস্তার উপর দিয়ে চলে গেছে। এইটা লস গেছে এক কথায়। এটা মানে এটা ফিজিক্যালি হলে হয়তো আসতো। দেখি অ্যানিভার্সারিতে যদি কিছু প্ল্যান করা যায়, গিফটের অ্যানিভার্সারিতে একটা বিয়ে করো, রিটেক। হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে। এটা একবার করে নাও, তখন নেমন্তন্ন করবে, গিফটও পেয়ে যাবে। মেনু বেশি করো না, কারণ ডাবল এক্সপেন্স হয়ে যাবে। গিফটটা তাহলে পেয়ে যাবে। তোমাদের একটা ক্লিপ দেখি। নিত্য নতুন যত প্রযুক্তি আসছে, যত ভালো গাড়ি আছে, সেগুলোকে আমরা এফোর্ড করছি এবং বিয়েতে যাচ্ছি। তো যদি আমরা সাইকেল নিয়ে বিয়ে করতে যাই, তাতে করে তো একটা অন্যরকম বার্তা দেওয়া যেতে পারে যে পরিবেশকে বাঁচান এবং পরিবেশকে ভালো রাখুন। সাইকেল করে বর চললো, এটা বিয়ের দিন দুপুরের প্ল্যান আমার। ভেরি ইউনিক। আর বিয়ের পরে বউ শ্বশুর বাড়ি গেল কিসে, সাইকেলে? না, ওটাই বলেছিল, বাট আমি রাজি হইনি কোনো ভাবেই না। ওর বাড়ি থেকে আমার বাড়ি সাইকেলে গেলে 40 মিনিট লাগে। তার মানে বিয়ের পর দিন বিয়ের জামা কাপড় পরে বউকে 40 মিনিট সাইকেলে নিয়ে গেল, পিছনে চেপে যাবে। ও এগুলো খুব ক্যাজুয়ালি বলে দিতে পারে, এই সংসারটাও এরকম ক্যাজুয়ালি করছে। হ্যাঁ, বাজে কথা হচ্ছে, এটা পুরো বাজে কথা। একদম সিরিয়াসলি আমি বলছি, আমাদের বেবি হয়েছে, বেবি বয় সহজ, তো 1 বছর 3 মাস বয়স তার। তো মানে আমি বলতে গেলে শুধু মনে হয় ছেলের নখটুকুনি কেটে দেয়। নখটাই কে কাটে? এরকম বড় বড় নখ হয়ে যাবে আমি না কেটে দিলে। আর কিছু না। তুমি প্রফেশনালি কি করো? আমি একটি অর্গানাইজেশনে আছি, একটা পোস্ট হোল্ড করি, আর তার সাথে ব্যবসাও করি, দুটো একসাথে করছি। কিসের ব্যবসা? আমার হার্ডওয়্যারস এর বিজনেস রয়েছে আর গাড়ির বিজনেস, ট্রান্সপোর্টেশনে। ও, গাড়ির বিজনেস। হানিমুন কোথায় হলো? হানিমুন না, দাদা কোভিড, হানিমুন তো কোভিড চলে গেছে। না, ছেলের 9 মাস বয়স হয়েছে, তখন দার্জিলিং নিয়ে গেছে। জীবনটা খুব দুঃখের। বিয়ে হলো সাইকেলে, হ্যাঁ, আর মোস্ট ইম্পর্টেন্টলি গিফট এলো না। এইটা সবথেকে চাপের। মানে যারা ফিজিক্যালি এসেছিল তাদের কাছ থেকে যাবে। ভালো আইডিয়া দেবো? হ্যাঁ, একদম বলুন আরেকবার। এক্স্যাক্টলি, এই তো সামনে আসছে, এবার করে নেবো মনে হয়। হ্যাঁ, একদম।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অয়ন আর মেঘনা তাদের জীবন শুরু আকাশে, 1 মাস বিয়ে, জাস্ট আ মান্থ। অ্যাবসলিউটলি। তুমি আলাপ কোথায়? ফেসবুকে। ওহ, ফেসবুক। আমি অ্যাকচুয়ালি হস্টেলেই কাটিয়েছি ম্যাক্সিমাম টাইম। আর সেইখানে যখন আমি বেরিয়ে এসেছি, বিবাহিত জীবনটা শুরু হয়েছে, সেইখানে হঠাৎ করে দেখছি কিছু চেঞ্জেস। হস্টেলে থাকলে তো এমনি খেয়ে নিতাম, ওরকম ভাবেই চলতো। যেহেতু ওর বেস দিল্লিতে, তো ভেবেছিলাম যে ঠিক আছে বকাঝকাটা কম খাবো। ও মা, ভিডিও কল করে আমি হলুদের প্যাকেটটা কোথায় ছিঁড়ে রাখলাম, কোথায় আমি কিভাবে কৌটোতে ঢুকিয়ে রাখছি, এভরিথিং, মানে এভরিথিং ভিডিও কলে চলছে। প্রপোজ কোথায়? অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি একটা চপার বুক করেছিলাম। চপার? হ্যাঁ, যেহেতু ওর বার্থডে জুন মাসে এন্ড শি ইজ ইন এভিয়েশন, সো আমি ভেবেছিলাম ওকে এরোপ্লেনেই প্রপোজ করবো। ওকে কিছু বলিনি, ওকে বললাম চল একটা ক্যাফেতে যাব। তো ওখানে গিয়ে ক্যাফেতে বসে আছে আর আমি গিয়ে এটিসি কনস্ট্যান্টলি ইয়ে করছিল। ও কিছু বলে যায়নি, জাস্ট বেরিয়ে গেছে। আর তারপরে দুটো দাদা এসছে ব্ল্যাক টি শার্ট পরে, আমাকে এসে বলেছে যে আয়ান বলা হ্যাঁ আপকো লেকে জানে। আর আমিও খুব ট্রাস্ট করে ওদের সাথে ব্যাগ ট্যাগ নিয়ে গাড়িতে বসে এয়ারপোর্টে নিয়ে গেছে। আমাকে সোজা সিকিউরিটির পাশ থেকে ক্রস করিয়ে ভেতরে নিয়ে চলে গেছে। দিয়ে ওখানে অনেকক্ষণ বসেছিলাম, একটা রুমের মধ্যে বসেছিলাম, বাড়িতে ফোন করছি, বন্ধুদের ফোন করছি। আমি পুরো ভেবেছি যে জালি ছেলে, ফেঁসে গেছি এবার। আর একটা জাস্ট ছোট্ট জিনিস বলতে চাই, আমার বোন ডিফারেন্টলি এবলড, ও আছে এখানে আজকে, মানে ও ওর সাথে যেভাবে মিশেছে, সত্যি বলবো আই রেসপেক্ট হার ফর দ্যাট আ লট। অয়নের বোনের কি নাম? তিস্তা। তিস্তা। তুমি দাদাগিরি রোজ দেখো? দেখি। ভাল লাগে? হ্যাঁ, ভালো লাগে। ভালো থাকবে, শি ইজ বিউটিফুল। www.z5.com, www.z5.com, www.z5.com। z5.com এর মাথায় একটা টিক আছে। প্রথমটা হচ্ছে হার্ট, দ্বিতীয়টা ক্লাব, তৃতীয়টা ডাইস। প্রথমটার উপরে টিক দেওয়া আছে। একটা অর্থপূর্ণ ইংরেজি প্রচলিত কথা বোঝাচ্ছে। এটা হিন্ট, কিছু অর্থপূর্ণ শব্দ বোঝাচ্ছে এটা। কেউ চ্যালেঞ্জ করবে? কি উত্তর? লাভ এট ফার্স্ট সাইট। ইউ আর রাইট। ফার্স্টে হার্ট সাইন আছে, মানে লাভ, তার উপরে টিক মার্ক আছে। প্রথমটাতে টিক মার্ক আছে, অ্যাট সাইট। একটা সাইটের নাম আছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বন্ধুত্ব থেকে বিবাহ, 10 বছরের বিবাহিত জীবন, একে অপরের পরিপূরক। এই আমাদের একে অপরের পরিপূরক ঠিকই, কিন্তু জায়গা বাড়িতে কিন্তু আমার আর নেই। বাড়িতে কিন্তু আমার ওই 20% জায়গা, বাকি সমস্ত তার রাজত্বে চলছে। এই 20% দিয়েছে যথেষ্ট দাদা। ওটাই বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আদারওয়াইজ আই এম আ কন্টেন্ট ম্যান। দেখে বোঝা যাচ্ছে বিবাহের পরে আমি খুবই সুখে। ইউ হ্যাভ নো চয়েস। 10 বছরের বিবাহিত জীবন। 10 বছরের বিবাহিত জীবন, তার আগে 4.5 বছরের প্রেম, তার আগে 5 বছরের বন্ধুত্ব, তাই বেস্ট ফ্রেন্ডটা কিন্তু 19 বছর হয়ে গেছে। কলেজে? কলেজ। কোন কলেজে পড়তে তোমরা? আমরা একসাথে পড়তাম যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। সেখান থেকে প্রথম দেখা সাক্ষাৎ। তুমি কি লয়ার? আমি ল পাস করেছি, আই এম আ গ্র্যাজুয়েট ইন ল, বাট আই নেভার প্র্যাকটিসড। আমি ওয়েন্ট ইনটু আ ডিফারেন্ট ফিল্ড। ম্যাডাম? আমার বিজনেস। কিসের ব্যবসা? শাড়ি। শাড়ির ব্যবসা? ইয়েস। শুরু হতো না ওর ইন্সপিরেশন ছাড়া। কম্প্যানিয়নশিপ ইজ সো ইম্পর্টেন্ট, তাই না? কম্প্যানিয়নশিপের যেটা অর্থ আমি বুঝেছি, টু স্ট্যান্ড বাই দ্য আদার পারসন ইন দ্য ব্যাড টাইমস, যেটা আমি ওর থেকে পেয়েছি এবং আমি ওকে দেওয়ার চেষ্টা করছি। গুড টাইমস তো আসবেই, গুড টাইমস উইল কাম অ্যান্ড ফ্লাই বাই অ্যান্ড ইউল বি ইন টপ অফ দ্য ওয়ার্ল্ড, বাট এক একটা দিনে যখন আপনি পড়ে যাবেন
আপনাকে হাত ধরে তোলার জন্য লোকটা লাগে। এই যে বলে না আমি তোমার জন্য প্রাণ দিতে পারি, অ্যাকচুয়ালি হি ডিড দ্যাট। আমরা গোয়া ঘুরতে গেছিলাম, আমি দুধসাগর ফলসে পড়ে যাই, 10 ফিট ভেসে চলে যাই। ও কিন্তু সুইমিং জানে না, হি জাম্প, এবং সাথে দুজন ডুবুরি নাবে। আলটিমেটলি আমাকে লাইফ সেভাররা বলেছিল, পরে প্রশ্ন করেছিল আপনি যে লাফালেন আপনি লাফিয়ে করতেনটা কি, এটা কখনো ভেবে দেখেছেন? মানে খুবই বকাবকি করেছিল, সেলফি তুলতে গিয়ে আর কি খুব ক্যাজুয়াল ইয়েতেই পড়ে গেছিল। আমি সেদিন দেখেছিলাম। Heartiest congratulations for a long life. আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাকে বললো যদি তুমি দাদাগিরি মানে এখানে যদি জিততে পেরেছো তাহলে কিন্তু তোমাকে আমি গোয়া নিয়ে যাব, কিন্তু ওদেরটা শুনে আমার এখন আবার ভয় লাগছে, যদি আমি পড়ে গেলাম তুলবে তো বলে মনে হয় না। এটাই আমার শোনা বাকি ছিল। তোমার স্ত্রী একজনের উদ্দেশ্যে একটা জিনিস দিতে বললো যাতে সে তার কাজটা করতে পারে, সেটার সাহায্য। এই দুই নামই এক। স্ত্রী তাহলে কাকে কি দিতে বললো? তার মানে কি যাকে বলছে তার নামটা ওইটা? মানে একজন থার্ড পার্সন কে দিতে বললো, যাকে বললো আর যে জিনিসটা দিতে বললো দুটোর নামই এক। কেউ চ্যালেঞ্জ করবে? ওয়েস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর রাধুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। जाने क्या कर गए जैसे अंधेरों में तुम चांदनी भर गए, पर चांद तारों को मशहूर इतना क्यों, कम वक्त इनसे भी खूबसूरत है तू। I love you तुरुरु yeah yeah तुरुरु, I love you तुरुरु yeah yeah na 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 na, I love you। প্রশ্ন হচ্ছে অয়ন আর মেঘনার কবির নাম আর অভিনেতা অভিনেত্রী কারা? ভুল না বললে বডিগার্ড হচ্ছে মুভিটার নাম, আর অভিনেতার নাম হচ্ছে সালমান খান, অভিনেত্রী আসিন। बॉडीगार्ड इज करीना कपूर ना? करीना करीना कपूर। ওকে, আর ছবির নাম বডিগার্ড। বডিগার্ড অ্যাবসলিউটলি রাইট। বডিগার্ড, সালমান খান, করিনা কাপুর। দারুণ দারুণ। একটি মত অনুযায়ী উত্তরাখণ্ডের ত্রিযোগী নারায়ণ মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই পৌরাণিক চরিত্র। এনারা কারা? আপনাদের চারটে অপশন আছে এখানে। অপশন এ শিব পার্বতী, অপশন বি ব্রহ্মা সরস্বতী, লক্ষ্মী নারায়ণ, আর রামচন্দ্র সীতা। এ অপশন এ। অপশন এ শিব পার্বতী। কেউ চ্যালেঞ্জ করবে? লক্ষ্মী নারায়ণ। হাওড়া বলছে লক্ষ্মী আর নারায়ণ। দেখি সঠিক উত্তর কি। তো
দক্ষিণ ভারতের ভত্তামালাই মুরুগান মন্দিরে নবদম্পতিরা আসেন নিজেদের মঙ্গল কামনার জন্য এবং সেখানে সঙ্গীরা তাদের সঙ্গিনীদের নিয়ে একটি বিশেষ আচার পালন করে। সেটি কি? স্বামীরা মন্দিরে উঠে স্ত্রীর পা ধুয়ে দেন। অপশন বি, স্বামীরা স্ত্রীর বেশে ওঠেন মন্দিরে। অপশন সি, স্বামীরা সিঁথিতে সিঁদুর পরে স্ত্রীর থেকে। আর অপশন 4, স্বামীরা স্ত্রীকে কোলে করে ওঠে মন্দিরে পৌঁছানোর জন্য। স্বামীরা স্ত্রীকে কোলে করে ওঠে মন্দিরে পৌঁছানোর জন্য। অপশন বি। তুমি বলছো অপশন বি, স্বামীরা স্ত্রীর বেশে ওঠে মন্দিরে। সঠিক উত্তর দেখি। অরিত্র, তোমাকে এটা করতে হবে কিন্তু। তাহলে হয়ে গেল। শাহরুখ খান যদি দীপিকাকেও পারে, অরিত্র শুরু দাদা রিস্ক হয়ে যাবে। না না বাবা, আমি বহুবার চেষ্টা করছি রোগা হবার, হলো না। কে বলেছে হতে? কে বলছে না? মা, বাবা, পাড়ার লোক সবাই বলছে মাম্পি এত মোটা হোস না, এত মোটা হোস না। কোথায় মোটা? বাবা, আমার 80 কেজি ওজন। না না, এই জন্য তো তোমাকে আর এত ভালো লাগে। পাড়ার লোককে বলবেন দাদা বলেছে ওয়েল বিল, মোটা নয়, ওয়েল বিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার ম্যাডাম, খুব ভোরবেলা ঘুম থেকে ওঠেন। ও 6টা না ম্যাডাম? একদমই না। 12টা 2টো। 12টা 2টো? দুপুর 12টার পর। দুপুর 12টায় ওঠেন ম্যাডাম ঘুম থেকে, ভাবতে পারেন? কে বলেছে বড়েরা ভালো হয় না? একদমইও ভালো নয়। এর পরেও ভালো নয় ম্যাডাম, আপনি সারাদিন ঘুমোন। কি করি না এটাই হচ্ছে বলা। আজ আমি এখানে বলবো, সুযোগ পেয়েছি। এই যে আজকে শুটিং এ এসেছি, রোজ ওকে ভাত মেখে ওকে খাইয়ে দিতে হয়। ভালো কাজ। কি আছে? না, ভালো কাজ না। ম্যাডাম এত ভোরে ওঠে কেন? ম্যাডাম প্রথম থেকে যখন আমরা প্রেম করতাম, হ্যাঁ, দুটো এমনি সময় উঠতাম। একটু কমেছে, এখন একটু কমে গেছে। 12টার মধ্যে মোটামুটি। ম্যাডামের সঙ্গে আলাপ কোথায়? ম্যাডামের সঙ্গে আলাপ হচ্ছে একটা কুইজে, মানে একটা অডিয়েন্স কুইজ হচ্ছিল পুজোর সময়। একটা প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তরটা আমি সারনেমটা ভুল দিলাম, মানে কালী পুজোর কুইজ হচ্ছে। এবার ওখানে উত্তর হবে বুড়িমা চকলেট বোম, মানে যে তৈরি করেছে তার আসল নাম। আমি হাত তুললাম, ও হাত তুললো। এবার আমি বললাম অন্নপূর্ণা মণ্ডল, ওর উত্তরটা হবে অন্নপূর্ণা দাস, যেটা ও ঠিক বললো। আর ওখানে বাম্পার কোশ্চেন ছিল, মানে 1 প্লেট মোমো। ও তো মোমোটা পেয়ে গেল। এবারে আমি গিয়ে ওকে, আমি না সেই দিক শূন্য হয়ে গিয়ে, বাবা নিয়ে নিলেন মোমোটা। আমি তো খাবার দেখলে এমনি মাথা ঠিক রাখতে পারি না। মোমোটা দিয়ে দিল? না না না, দিইনি। সেটা দেব না। তারপর ফেসবুক হোয়াটসঅ্যাপে কথাবার্তা, দেখা সাক্ষাৎ। মানে বিয়ের কারণ হচ্ছে মোমো? হ্যাঁ, বলতে পারেন। ছেলেপুলে আছে? না, এই তো 1.5 বছর হলো। ও 1.5 বছর মাত্র? এখন হানিমুন পিরিয়ড চলছে। হানিমুন পিরিয়ড কেটে গেছে। আমার তো একটা বছর থানার উপরেই কেটে গেল। আবার কিসের হানিমুন? থানার উপরে কেন? ওর যেখানে পোস্টিং ছিল ওখানে সেভাবে ঘর ভাড়া পাওয়া যায় না, ঠিক আছে? তো নিচে থানা, নিচে লকআপ, পুরো সেটআপ, উপরটাই আমি একতলা, ঠিক আছে? ওখানেই 1 বছর। তারপর দাদা সোজা আন্দামানে গিয়ে স্কুবা ডাইভিং। আন্দামানে গিয়ে স্কুবা ডাইভিং কি দুজনে করেছে? না, ও স্কুবা করলে মানে আমার সমস্যা হয়ে যাবে। আমার জিজ্ঞেস করা কাজ। হ্যাঁ, মানে হবে না এগুলো। ও তো কালিম্পং গেল, গিয়ে আবার 3,500 ফিট থেকে ওই প্যারাগ্লাইডিং করলো। আর তুমি তোমার মনে হয় আমাকে নিয়ে গেলে আমি সমতলে পাচ্ছি না, আমাকে বেলুনটা নিয়ে ওই প্যারাগ্লাইডারটা নিয়ে উঠতে পারবে? একদমই না। এইসব বাবা আমার দরকার নেই। ও যখন যাচ্ছে বন্ডে সাইন করে, আমি বলছি এই তুমি আমাকে পথে বসিও না বাবা, তুমি আগে গুগল পে আমাকে পাসওয়ার্ডটা বলে দিয়ে যাও, নাহলে আমি এখান থেকে বাড়ি ফিরতে পারবো না। প্যারাগ্লাইডিং করতে বেলুনে উঠলো কোনো প্রবলেম নেই? কোনো প্রবলেম। গুগল পে পাসওয়ার্ডটা বলে যাও, যাতে আমি যেতে পারি এখান থেকে। যাতে আমি যেতে পারি, টাকা পয়সা করে দিয়ে যেখানে যাবে যাও। দাদা সবচেয়ে ভালো কাজ করেছেন, বিয়ের 1 বছর একদম লকআপের উপরে রেখে। একদম দাদা, একদম যা ডিসিশন নিয়েছেন না, বেস্ট। লকআপের উপরে রাখলে কি হবে? আমি এত বকবক করি, এত গল্প কে করতে বললো? ভালোবাসি। না আমাকে যখন আমি এখানে এলাম, কেন আমি আপনার কাছে সোজা অঙ্কিতা সুস্মিতার পরে গেলাম, আমাকে বললো সুরভির সাথে কথা বলো, কিছু বলেই না। বলে না বাবা, আমি কেউ লোক পেলাম না, গোটা থানায় প্রত্যেকে কাজে ব্যস্ত। আমি সোজা নামলাম সিঁড়ি দিয়ে, লকআপে আসামিদের সাথে গল্প করছে। ভালো করেছে। তোমার বাড়ি কোথায়, কি করবে বলো? মানুষ মাত্রই ভুলায়, একটা ছোটর জন্য বুঝতে পারছি, মানে গোটা থানা আমাকে নিয়ে, হ্যাঁ বৌদি এটা চলে গেল একা একা।
বৌদি না এখানে এটা পণ্যদার দোকানে এটা বলে এলো, এই করলো, সবাই চাপ। স্যার কোনো চাপ নেন না, কারণ জানে যে বৌদিকে নিয়ে যাবে লকআপে কোনো আসামি বোর হলে ম্যাডামকে পাঠিয়ে করে তাদের কাউন্সিলিংও করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরস্বতী পুজোর দিন পুরো একটা গ্রুপ, মানে ছেলেদের গ্রুপ আর কি আমার পিছনে লেগেছে। মাকে বলতে ভয় লেগেছে, মা যদি কলেজে যেতে না দেয়। আমি ওর কাছে গিয়ে বলেছি যে তুমি দেখো এরকম হচ্ছে, আমি মাকে বলতে ভয় পাচ্ছি। ও তখন পুরো একদম, তখন ডর বেরিয়েছে সানি দেওল আর শাহরুখ খান। হ্যাঁ, ও পুরো একদম গিয়ে ওই রোগা টিংটিংয়ে কিন্তু পুরো সানি দেওলের মতো পুরো ব্যাপার স্যাপার করে একদম আমাকে রেস্কিউ করলো। সে একটা সাংঘাতিক ব্যাপার। পাড়ায় জানাজানি, বাবা মা জেনে গেল এবং স্ট্যাম্প পড়ে গেল যে তাহলে পাপড়ি সৌম্য। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে তোমার কোমল হাতের চাপড়ি, তোমার কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট কথার দাবড়ি, তোমার স্পষ্ট কথার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের শুক্ত, তাহার অধিক তিতো, যাহা বিনি ভাষায় উক্ত, যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা, তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না, তোমার নাকি সুরের কান্না। ভালোবাসা করে বিয়ে, একদম। তারপর পড়াতে গিয়ে, তারপর ও আমার টিচার ছিল, মানে যেটা সারা জীবনই চলছে। টিচার মানে কি পড়াতো আপনাকে? অঙ্ক। অঙ্ক। অঙ্কের টিচার ছিলেন? 9-10 মানে ওর কাছে পড়েছি ক্লাস 10, তারপর 11-12 অঙ্ক নিয়েছিলাম শুধু ওর জন্য। মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলেন? আমি 80। যাক, পড়েছি আর পড়েছি, না পড়লে ভীষণ একদম পড়েনি। ওটা জোর করে, ওটা তো আমি ওর জন্য নিয়েছিলাম। ও যখন পার্মানেন্ট হয়ে গেল তখন অঙ্ক বাদ দিয়ে আমি সাইকোলজি নিয়ে গেলাম। ও পার্মানেন্ট হয়ে গেল, মানে ওর জীবনে যখন পার্মানেন্ট হলো, আমার জীবনে যখন পার্মানেন্ট। জাহাজের ক্যাপ্টেন, ক্যাপ্টেন সৌম্য, আর বাড়িতে ক্যাপ্টেন ম্যাডাম পাপড়ি চট্টোপাধ্যায়। হ্যাঁ, ওটা একটুখানি অসুবিধা হয়। আমি বাড়িতে পুরো সামলাই, ও থাকে না দীর্ঘ সময়, কিন্তু ক্যাপ্টেন তো ক্যাপ্টেন মানে সেখানে পুরো অথরিটি। বাড়িতে এসে ভাবে যে ও এখানে ও ক্যাপ্টেন আর কি, কিন্তু এখানে তো আমি ওর ক্যাপ্টেন্সি মানতে রাজি নই। এখানে আমরা সমান সমান মনে করি। ম্যাডামকে বললেন কি করে যে ম্যাডামকে পছন্দ? ম্যাডাম বলেছে, আমি কিছু বলিনি। যা হয়ে থাকে তারপর বিয়ের পর বলে আমি কিচ্ছু জানতাম। ম্যাডাম হাওড়ার হিরোইন ছিল, ম্যাডামের জন্য প্রচুর লোকজন ছিল। ম্যাডাম হাওড়ার হিরোইন, সবাইকে ডচ করে করে এগিয়ে গেছে। তাদের মধ্যে থেকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সঙ্গীতা, বড় হওয়া কোথায়? বড় হওয়া আমার করিমপুরেই বড় হওয়া, ওখানেই আমার স্কুল এবং ওখানেই আমার কলেজ। দিদি আর তুমি একসাথে বড় হয়েছে? হ্যাঁ, আমরা দুই বোন একসাথে বড় হয়েছি। দিদি আমার থেকে 3 বছরের বড়। তো দুই বোন খুব কষ্ট করেই মানুষ হয়েছি। বাবা অন্যের একটা দোকানে কাজ করে, তো সেখান থেকে দুই বোনকে খুব কষ্ট করেই পড়াশোনা চালানোর চেষ্টা করেছে, কিন্তু কখনো আমাদের বুঝতে দেয়নি যে বাবা মায়ের এত কষ্ট হচ্ছে। তো সেখান থেকেই আমার জেদ ছিল ছোটবেলা থেকেই যে বড় হয়ে আমাকে আর যাই করি বাবা মায়ের পাশে দাঁড়াতেই হবে। তো ছোটবেলা থেকে পড়াশোনার সাথে সাথে আমার চাকরি করব, মানে এই স্বপ্নটা আমি সবসময় দেখতাম। মাধ্যমিকের পর থেকেই আমি টিউশনি পড়ানো শুরু করি,
যাতে নিজের পড়াশোনার খরচটা নিজে কিছুটা হলেও চালাতে পারি। তো এরপরে আমার উচ্চ মাধ্যমিকে আমি করিমপুর গার্লস স্কুল থেকে ফার্স্ট পজিশন হয় এবং পঞ্চায়েতেও ফার্স্ট পজিশন অর্জন করি। তো তারপর থেকেই আমার ছিল যে আর যাই করি বাবা মায়ের পাশে তো দাঁড়াতে হবে। তো সেখানেই একজন বলে যে নার্সিং ট্রেনিংয়ের এরকম ফর্ম বেরোচ্ছে, সেটা সরকারিভাবে। তো আমি নার্সিং ট্রেনিংয়ের ফর্মটা ফিল আপ করি, ফিল আপ করে আমি সরকারিভাবেই চান্স পেয়ে যাই। তখন বাবা মায়ের আনন্দটা মানে দেখার মতন, যেহেতু সরকারিভাবে শক্তিনগর ডিস্ট্রিক্ট হসপিটালে আমি নার্সিং ট্রেনিংয়ে চান্স পাই। কিন্তু নার্সিং ট্রেনিংয়ে সরকারিভাবে হলেও সেখানে অনেক খরচ। তো সেখানে তখন আমার বাবা মায়ের পক্ষে সেটা চালানো মানে খুবই কষ্টের হয়ে যায়। তখন সংসারে দিদিও অনেকটা হাল ধরে। তখন দিদি কম্পিউটারের মধ্যে একটা কাজ করতো গাড়ির বিলিংয়ের জন্য। তো দিদি সেই কাজ করেও আমাকে অনেকটা সাহায্য করেছে। পড়াশোনা শেষ করেছিল? হ্যাঁ, দিদিও তখন পড়াশোনা শেষ করে ওই গাড়ির বিলিংয়ের যে কাজগুলো সেগুলো আমাদের ওখানেই একটা শোরুমে করতো। তো নার্সিং ট্রেনিং যখন 3 বছর কমপ্লিট হয় তখন আমার মধ্যে যে আসে যে আর তোমাকে বসে থাকলে চলবে না। তাই আমি নার্সিং ট্রেনিং যেদিন শেষ করেছি তারপরের দিনই আমি ব্যারাকপুর বিএমআরসিতে প্রাইভেটে জয়েন করি। তো ওখানে জয়েন করার পর আমি এত কষ্ট করেছি যে 8 ঘন্টা ডিউটি, কখনো 10 ঘন্টা ডিউটি, যাতে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি। তারপরেই আমি কল্যাণী এসআই আমি রাজ্য সরকারে চাকরি পাই, নার্সিং স্টাফ নার্স হিসেবে জয়েন করি। রূপা ফাস্ট ফুডের দোকান চালিয়ে সন্তানকে বড় করেছে। হ্যাঁ, কতদিনের এই দোকান? দিদি আমার দোকান হচ্ছে 17 বছরের। তারপরে যে দোকানটা আমি ফার্স্ট করেছিলাম সেই দোকানটার সামনে একটা কমপ্লেক্স হয়ে যাওয়ার পরে সেই দোকানটা আমার চলে যায়। তারপরে আমি বাড়ি থেকেই খাওয়ার সাপ্লাই দিতাম। তারপরে ছোটোখাটো জন্মদিন, অনুষ্ঠান বাড়িগুলো সব নিতাম, অর্ডারগুলো নিতাম। তারপরে অফিসগুলো ধরতাম, ব্যাংক ধরতাম। দোকানটা করার পেছনে কি কারণ? দোকানটা করার পেছনে একটা কারণ আছে। কারণটা হলো গিয়ে তখন সদ্য বড় হয়েছি, 3 ভাই বোনে। দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আচ্ছা। এবার ভাই তখন ছোট ছিল। বিয়ে হওয়ার পরে 2 বছর পরে আমি প্রেগনেন্ট হলাম। হওয়ার ঠিক ছেলের যখন 5 বছর বয়স তখন ওর বাবা আসে না বাড়ি আসছে না খোঁজ করে জানতে পারলাম যে ও অন্য কোথাও বিয়ে করে নিয়েছে। 2019-এ আমি তখন আমার একজনের সাথে খুব আলাপ হয়, মানে আমার বাড়ির পাশেই পাড়ারই ছেলে। ও বিয়ে টিয়ে করেনি, তা ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আগে ছেলেকে ওর সাথে কন্ট্যাক্ট করালাম যে ছেলে রাজি কিনা। দেখলাম না, ছেলের সাথে ওর বন্ডিংটা এত ভালো, ও এখন আমাকেই চেনে না। আমার এখন দোকান ভালো চলছে, ছেলে পড়াশোনাও করছে, ছেলে আবার আমাকে সাপোর্টও করছে আমার পাশে দাঁড়িয়ে। আর আমার দোকানে আমি তো আগে একাই করতাম, এখন আমি 3টে মেয়ে রেখেছি। আমার ইচ্ছা আমি সব মেয়েদের স্টাফ রাখবো, কিন্তু আমার মতো যে মেয়েরা আমি তাদেরই স্টাফ রেখেছি। কি কি পাওয়া যায়? ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে, হাত টুটি আছে, শীতে আলুর পরোটা, তার সাথে আমি রায়তা দিই আর একটু ধনেপাতার চাটনি দিই, তড়কা, এগ টেবিল। আর বেশি কিছু রাখতে পারছি না, স্টুটা রাখছি, কারণ আমাকে না আদার্স আরও দিতে হয় তো বাইরের খাবারগুলো, ওই জন্য আমি বেশি কিছু রাখতে পারছি। ওই করে দিদি আমি এগিয়ে যাচ্ছি। এখনো অবধি বাপের বাড়ির সাথে শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক, ছেলেকেও দাঁড় করিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শিল্পা, অনেক রকম কাজের সাথে যুক্ত আছো। ইলেকট্রনিক্সের দোকান কবে শুরু হলো? দোকানটা আমার বাবাই প্রথমে শুরু করেছিল। তো শুরু করার পর দোকানটা, আমার মায়ের খুব শরীর খারাপ ছিল, যেই কারণে আমি যখন ক্লাস 11 আমার মা মারা যায়। কিডনি দুটো ফেলিওর হয়ে গেছিল। আর এরপর সবই মোটামুটি ঠিকই যাচ্ছিল। বাবা আমাকে সম্বন্ধ করে বিয়ে দেয়, ছেলে চাকরি করে ভালো। প্রথম দিকটা অতটা বুঝতে পারিনি, সমস্যাটা শুরু হলো 5-6 মাস পরে। আমাকে কোথাও কাজ করতে দেবে না, আমাকে কারোর সঙ্গে কথা বলতে দেবে না, বাড়ির ছাদে উঠা বারণ, বাড়ির বারান্দার সামনে মেন গেটে যাওয়া বারণ। এখনকার দিনে বলুন দিদি, বিষ্ণুপুরের মতন শহরে কি এটা মানায়? মানে এখনো যদি সেই আগেকার যুগের মতন থাকি তাহলে এগোবো কি করে? আমাকে ওখানে মানে রাখা হতো কাজের লোক করে। আমাকে বলেই দিয়েছিল যে আমার কাছ থেকে কোনো কিছু আশা করবে না, তুমি মানে আমার বাড়িতে খেতে পাচ্ছ, আর 5টা বউ কাজ করে, এটাই মেয়েদের জীবন, এটাকেই তোমাকে মেনে নিতে হবে। আমার যখন বাচ্চা এলো প্রথমবার, আমি তখন দেখলাম উদাসীন। আমার মানে কোনো দায়িত্ব নেওয়া নাই, কোনো আমাকে মানে নিয়ে যাওয়া হসপিটালে বা ডাক্তারের সঙ্গে যে কনসাল্ট করা, কোনো কিছুতেই নাই। এরপর 1.5-2 মাস পর আমার ব্লিডিং শুরু হয়, মানে প্রচুর ব্লিডিং শুরু হয়। আমি যখন ওদের বাড়িতে জানাই, আমাকে বলা হলো না এটা কোনো ব্যাপার নয়, এটা এইভাবেই চলে, এরকম করেই হয়। কিন্তু আমি তো দিন দিন ভেঙে পড়ছি, আমার তো শরীরের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। আমি লাস্টে না মানে এটা সহ্য করতে পারে আমার বাবাকে কথাটা জানালাম ফোনে। বাবা পরের দিন সকালবেলাতেই গেল। বাবা গিয়ে আমাকে ডাক্তার বাবুর সঙ্গে মানে কনসাল্ট করলেন। তো বেড রেস্ট, এবার বেড রেস্ট তো আমাকে শ্বশুরবাড়িতে থাকার তো মানে কোনো উপায়ই ছিল না। আমাকে তার
কাজ করতে হতো। আর সবচেয়ে বড় সমস্যা ওদের জলের প্রবলেম ছিল, কুয়া থেকে জল তুলতে হতো। তাহলে এই সবের মধ্যে দিয়ে আমার বাচ্চাটা থাকলো না, 4 মাস হয়ে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। কি করো সেবাদা? দিদি আমি প্রফেশনালি একটা ফার্মাসিস্ট, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে আমি অ্যাজ আ স্টোর ইনচার্জ এখন নিযুক্ত আছি। তো মূলত কী দায়িত্ব থাকে? সাউথ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা প্রজেক্ট চলে NUHM, যার আন্ডারে আপনার 8টা UPSCs আছে, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। ওখানে যা যাবতীয় মেডিসিনের যেগুলো দরকার পড়ে সেগুলো আমি সাপ্লাই করে থাকি সেখানে। ছোটোবেলা থেকেই তুই বেহালায় বড় হওয়া? আমার ছোটোবেলা থেকেই বেহালায় বড় হওয়া, বাট বেহালায় আমাদের মানে পৈতৃক বাড়ি নয়, আমার ভর্তি বাড়ি নদিয়ায়। বেহালায় আমরা ভাড়া থাকতাম। আমার বাবা কলকাতা পুলিশে চাকরি করতেন। ছোটোবেলা থেকে ফার্মাসিস্ট পাস হওয়া অবধি খুব ভালোই মানে জীবন কাটে, খুব প্যাম্পার চাইল্ড। বাড়িতে যেটা হয়, বড় মেয়ে, তো সেক্ষেত্রে যেটা চেয়েছি সেটা পেয়েছি। আমার ভাই আছে ছোট, কিন্তু 2012তে যখন আমি পাস আউট হই, তারপরে আমি চাকরি জয়েন করি। 2014তে সাডেনলি লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকদিন না সকালবেলা উঠি ভমিটিং টেন্ডেন্সিস আসছে, বেশ কিছুদিন ইগনোর করেছি, বলছে হয় এটা মানুষের হয়, কিছু হয়তো হেভি খেয়ে নিয়েছে বা কিছু। সাডেনলি যখন ওটা বলা প্রত্যেকদিন শুরু হলো, ব্যাপারটা মাথায় স্ট্রাইক করলো যে কেন। হসপিটালে নিয়ে গেলাম, অ্যাডমিট করলাম, জানা গেল ওনার মাল্টিপল মাইলোমা, ইটস ওয়ান কাইন্ড অফ ব্লাড ক্যান্সার, যেটা কোনো অর্গান ফেলিওর হলেই বোঝা যায়। সেই টাইমে বুঝলাম যে বাড়ির রেসপন্সিবিলিটি কী হয়। আমি নাইট শিফট করতাম, আর দিনের বেলায় বাবাকে নিয়ে হসপিটালে যেতাম, ডায়ালিসিস করাতাম, বাড়ি নিয়ে আসতাম। তারপরে প্যানক্রিয়াটাইটিস, গল ব্লাডারের স্টোন, ওয়ান বাই ওয়ান ধরা পড়তে থাকলো। লাস্ট যে দিনটা আমার মনে আছে, মায়ের নাম্বারে ফোন আসে। মা ফোনটা দৌড়ে এসে আমাকে দেয় যে ফোন এসছে। ফোনটা নিয়ে বললো যে আমার বাবা মারা গেছেন ওখানে। সেখান থেকে বাড়ির পুরো দায়িত্ব নিয়ে ভাইকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করিয়ে ভাই এখন চাকরি করছে, আমিও চাকরি করছি। এখন একটা স্টেবল জায়গায় আমাদের ফ্যামিলিটা রয়েছে। লাইফে তো আপস এন্ড ডাউনস থাকে, প্রচুর স্ট্রাগল করতে হবে, তার মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কোথায় যাচ্ছেন? আমি পান্না অয়েল মিল যাচ্ছি। কোথায় থাকা হয়? আমার পান্না সুইটসের পাশে। কোথায় খেতে যাই বলুন তো? ওই যে পান্না বাঙালিয়ানা। আরে বিশ্ববার এসে গেছো? এই দেখুন কি মিষ্টি মিতালি দি। এই হচ্ছে পান্না সুইটস, পান্না বাঙালিয়ানা, পান্না প্যান রোল আইসক্রিম, পান্না কিচেন। চলো তো পরে অনেক গল্প বলবো। তুমি আগে আমাদের মিষ্টিটা একটু খেয়ে দেখো। মিষ্টি মুখ করে শুরু করবো। আমার খুব শ্বশুরের দোকানে এটা, তো একটু মিষ্টি মুখ করে তারপরে আমাদের বাড়ি যেও। গান মনে পড়ে যাচ্ছে। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোলা গলি। এটা গজা কথা হবে, গান হবে, খেলা হবে, আলাপ হবে, সব হবে সব হবে। আগে মিষ্টি মুখ হবে, তারপরে ঘরে ঘরে এই বাংলা তাও হবে। আমার এই যে যত ব্যবসা দেখছো তুমি, মানে শাশুড়িমার দৌলতেই সবকিছু। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন ধরো আমার তো 30 বছরের উপরে হয়ে গেল। প্রত্যেক ঘরে কিরকম দেখা যায় যে বৌমা এসে ঘর সংসার সামলাবে, কিন্তু আমি কিন্তু সেটা পুরো অপোজিট দেখেছিলাম। আমি এসে দেখলাম আমার শাশুড়িমা ভীষণভাবে অ্যাক্টিভ বিজনেসে। তখন একটাই বিজনেস ছিল, পান্না অয়েল মিল। আমার বাপের বাড়ি রাঁচি ছিল। বিয়ের আগে রাঁচিতে থাকা হতো? হ্যাঁ, তো আমাকে যখন দেখতে গেছিলেন তখন আমার গান শুনেছিলেন, একটা হাতে মালা পরিয়ে দিয়েছিলেন। তখন বলেছিলেন আমাকে ঘরের বউ করবে। ঠিক আছে, গানটা খুব পছন্দ। কি গান গাইতে? আমি আধুনিক ক্লাসিক্যাল শিখতাম ওখানে। আর শাশুড়ি মা একটাই কথা বলেছিলেন যে হাঁড়ি একটা জায়গায় রাখবি, প্রত্যেকে মিলেমিশে থাকবি। এখনো স্টিল নাও আজকে আমি জোর গলায় বলতে পারি যে আজকে আমি সবাইকে নিয়ে আমি আজকে সংসার খুব ভালোভাবে করছি। তবে আমাকে প্রথম 2টো বাস কিনে দিল, মানে 2টো বাস ছিল, একটা ছিল, একটা আমাকে কিনে দেওয়া হলো। শাশুড়িমা টিকলি কিনে দেয়, টায়রা কিনে দেয়, শাড়ি কিনে দেয়, পায়ের ঘুঙুর কিনে দেয়, এই বউকে বাস কিনে দেয়। তো বললো যে তুই এটার হিসাব রাখ। খুব শাশুড়ি ওটা আমাকে খুব হেল্প করতেন, যে কিভাবে টিকিট দিতে হয়। ও মানে কন্ট্রাক্টরদের টিকিট দিল? হ্যাঁ, ওগুলোদের টিকিট দেওয়া, ওটা আমার প্রথম হাতে করি। তারপরে ওটা হতে হতে তারপরে এবারে পান্না অয়েল মিল থেকে আস্তে আস্তে এবারে একটু তো বাড়াতে হবে, কিছু ছেলে বিয়ে করেছে, কিছু তো করতে হবে। তখন পান্নাস কিচেন প্রথম খোলা হলো। পুঁজি তো সবসময় বাড়িতে থাকে না, ওই সবাই মিলেমিশে একটু গয়না বন্ধক দিয়ে, আমার নিজের কিছু গয়না ছিল এর সব নিয়ে, জায়ের নিয়ে, এরকম নিয়ে আমরা পান্না কিচেনটা করলাম, খুললাম। কত বছর আগে পান্না কিচেন হয়েছিল তাও? হ্যাঁ, 20 বছর। এবার আমার ইচ্ছা হলো, আমি খুব বাঙালি
খাবার আমার খুব ভালো লাগতো, আমার হাজব্যান্ড আর আমার। তো আমরা খুব বোলপুর যাই, তো ওখানে গিয়ে একটা আর্টিস্ট পেলাম। তো আমার হাজব্যান্ড আর আমি দুজনে দেখলাম যে দেখছি খুব ভালো পেন্টিং করছে, কি ভালো পেন্টিংটা। তো চলো না আমাদের তাহলে একটা ওই জায়গাটা আছে যখন, তখন ওখানে একটা বাঙালিয়ানা খুলি, এরকম দেওয়ালে পেন্টিং করে। একদিনের মধ্যে মানে রাত্রে পেন্টিং করেছে, পরের দিনে আমাদের ওপেনিং হয়েছে। আমার খুব ইচ্ছা হলো একটা আইসক্রিম পার্লার, এরকম লাইভ আইসক্রিম ওখানে দেখলাম, খেয়েছিলাম একদিন। তো দেখছি লাইভ আইসক্রিম ভ্যারাইটিস, মানে যত ফ্লেভার আছে সব দিয়ে করছে, ইভেন নলেন গুড় দিয়েও করা হচ্ছে। আমার হাজবেন্ড না খুব খাওয়াতে ভালোবাসে। তারপরে দিল্লি গেলাম, গিয়ে ওখানে মেশিন নিলাম। তারপরে একটা আইসক্রিম পার্লারও অনেক কষ্টে হয়ে খোলা হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুভময় সান্যাল, শুভময় সান্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিমলায় থাকে। আচ্ছা, তোমার বাপির আদরের ছোট মেয়ে, তার বিয়ে এত দূরে কেন দিচ্ছে? আমার তো মনে হচ্ছে আমার হাত থেকে বাঁচানোর জন্যই বাবি এটা করছে, কিন্তু বাবি জানে না আমি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে মেঘের ক্ষতি করে আসতে পারি। মেঘ, আমার লাইফটা তো তুমি শেষ করে দিয়েছো। আমার রিভেঞ্জ কাজে এসেও আসে। রিজর্ট কাণ্ড থেকে তুমি ক্লিনলি বেরিয়ে গেলে, ফেঁসে গেলাম সেই আমি। আর এখন তুমি বিয়ে করে হাসি হাসি মুখে হ্যাপি হ্যাপি হয়ে সংসার করবে, আর আমি জেল কোর্ট এসব করে চিরকাল ঘুরবো নাকি? না 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 না, তা তো হয় না। এইভাবে আমি কারোর কাছে হেরে যেতে পারি না মেঘ, একেবারে না। ওই ময়ূরীকে উস্কেই আমাকে নিতে হবে আমার ফাইনাল রিভেঞ্জ, কাঁটা দিয়ে কাঁটা তুলব। আচ্ছা রূপ, তুমি এদের খোঁজ নিতে পারো, ডিটেলস জোগাড় করে এনে দেবে আমাকে। দেখো এখন তো ওরা এখানেই আছে কলকাতায়, আর হাজার হোক বোনের শ্বশুর বাড়ি, একটু খোঁজ খবর তো নেওয়া উচিত, তাই না? পাগল নাকি? তারা কোথায় থাকে কি করে বুঝবো? ভাবি তো বললো ওদের অরিজিনাল বাড়ি নাকি ওই নর্থের দিকে, ডানলপের সাইডে। তো ওই সব জায়গায় কি একটু খোঁজ করলে হয় না? হোয়াট? নর্থে ডানলপ এরিয়া, সেটাও কি এইটুখানি জায়গা নাকি? ময়ূরী, তুমি যখন জেনেই গেছো যে মেঘ আর নীলের মধ্যে বিয়ে হচ্ছে না, তো এইসবের মধ্যে তোমার ইন্টারেস্ট থাকার কথা নয়। এসব নিয়ে কেন ভাবছো এত? এসব কেন কেন খোঁজ করতে চাইছো তুমি? মেঘের বিয়ে হচ্ছে, আরো সুখী থাকবে, এটা কি আমার ইন্টারেস্ট দেখানোর জন্য ইনাফ রিজনস নয় রূপ? আর আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে ভাবি আমাকে বিয়ের আগে এসব ভুলভাল কথা বোঝাচ্ছে, বুঝলে তো, যাতে আমি বিয়ের আগে আসল বরের নাগাল না পাই। তা আমার কথাটা তোমার মিথ্যে বলে কেন মনে হচ্ছে? আমি তো বললাম তোমাকে, আমি নিজের কানে ওদের বলতে শুনেছি ওদের দুজনের মধ্যে বিয়ে হচ্ছে না, আলাদা আলাদা ভাবে বিয়ে হচ্ছে। সেটাও ঠিক, কিন্তু মেঘ তো ওর বরের কথা কিছু জানি না। ময়ূরী, তুমি আনন্দ করো, এনজয় করো ময়ূরী। তোমার বোনের বিয়ে, তোমার ছোট বোনের বিয়ে, সে নতুন করে জীবন শুরু করছে, পুরোনো দিনের কথা ভুলে যাও না। তুমি বরং একটা কাজ করো, তুমি ওই হার মেনে নতুন করে এগোনোর চেষ্টা করো লাইফে, রাইট? আমার মনে হচ্ছে তুমি হারটা মেনে নিয়েছো, আর তারপর সেটা মেনে নিয়ে দারুণ আনন্দে আছো, নাকি ভয় পেয়ে গেছো যে মেঘের উপর প্রতিশোধ নিতে গেলে আবার বিপদে পড়ে যাবে তুমি? তাই ধরে নাও না। আরে কাল যখন ওই মেঘদের ফলো করে বাড়ি ফিরলাম, তখন মা আমাকে এইসব কথাগুলো বলেছে, এই মেঘ আর গিনি এদের প্রতি প্রতিশোধ নিয়ে কোনো লাভ নেই, কি হবে, তাদের বিপদ বাড়বে। তার থেকে বরং নিজের লাইফে এগিয়ে যাওয়াটাই ভালো, তাই না? আমিও ভালো ছেলের মতো সেটা মেনেই নিলাম। আসলে কি বলতো, ওই কোথাও তো একটা থামতে হবে না। শাট আপ রূপ, তুমি তোমার কাজে মন দাও, পুরোনো কথা তোমাকে ভাবতে হবে না। আর শোনো, আমার এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে আমি মেঘকে সুখী সুখী দেখতে সহ্য করতে পারবো না, অন্তত এই জন্মে তো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
আমি তোমার সঙ্গে যাব, তা আবার নীলের সঙ্গে দেখা করতে? আমার প্রস্তাবটা সেরকমই। আমি না জাস্ট বুঝতে পারছি না, এইসব বাজে বকার জন্য তুমি আমাকে নিয়ে বেরোলে। বাড়িতে যদি বলতে না, আমি জাস্ট না করে দিতাম। তাই বেরোনোর পরে এগুলো বলছি। দূর, রেগে যাচ্ছ কেন? আমি কি শুধু তোমাকে নীলের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে বেরিয়েছি নাকি? একটা কথা বলো তো, তোমাকে ছাড়া তোমার গিফটটা কিনতাম কি করে? হ্যাঁ, এটাই তো আমার ভুল হয়েছে, ওই গিফট কিনতে তোমার সাথে বেরোনো। এই নীলকে ডাকি? একদম না জিষ্ণু, আমার কিন্তু সত্যি মাথাটা গরম হচ্ছে। আরে বাবা, কাল আমার বিয়ে, তুমি কি ভুলে যাচ্ছ নাকি? তো তাতে কি হয়েছে? মানে তাতে কি হয়েছে জিষ্ণু, আমার মিনিমাম একটা অনেস্টি আছে। আমি যখন একবার ঠিক করেছি যে আমি মা বাপির কথা শুনে মিস্টার এক্স কে বিয়ে করব, তখন সেই মিস্টার এক্স এর প্রতি আমার একটা মিনিমাম দায়বদ্ধতা আছে। সে মানুষটা আমাকে জানে না, শোনে না, তাই এমন কিছু আমি করবও না যাতে তার আমার প্রতি একটা অবিশ্বাস আসে। এখানেই তুমি ভুল। সে তোমাকে জানেও এবং শোনেও। তোমার গানের কিন্তু সে বিশেষ ভক্ত। শুনেছি তোমার সব অনুষ্ঠানেও নাকি সে যায়। ও, তাকে নিয়ে তাহলে তোমার বাপির সঙ্গে এত কথা হয়? বলতে পারো। তার থেকেও অনেক বেশি বলতে পারো। তোমার মতোই চিনে গেছি। বুঝলাম। তুমি নীলকে বলে দিও, বুঝলে, যে ওর এই প্রস্তাবে আমি যথেষ্ট অফেন্ডেড। জীবনটা তোর সিনেমা নয়, এটা আমি আগেও বহুবার বলেছি, আবারও বলছি। আর প্লিজ তোমরা এই ড্রামা থেকে এবার বেরিয়ে এসো তো। আচ্ছা, নীল আমাকে পাঠিয়েছে, তোমায় কে বললো? মানে তোমার এমনি এমনি হঠাৎ করে মনে হলো যে আমি আমার বিয়ের আগের দিন রাতে আমার এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করতে আসবো? 1 মিনিট দাঁড়াতো, তার মানে এটা গিনির আইডিয়া, তাই তো? আশ্চর্য। হ্যাঁ, তোমাদের দুজনের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি বলো তো? আচ্ছা, এত কাণ্ডজ্ঞান নিয়ে কি হবে বলো তো? নিজের মনে ইমোশনগুলো চেপে রেখে কোনো লাভ আছে? একটাই তো লাইফ। শোনো জিষ্ণু, শেষবার যখন আমার আর নীলের দেখা হয়েছিল, তখন আমরা দুজন দুজনকে প্রমিস করেছিলাম আমরা নিজেদের মধ্যে আর কোনো কন্ট্যাক্ট রাখবো না, আমরা দেখাও করব না। আমরা এটা বলেছিলাম যে আমরা আমাদের ভবিষ্যতের কাছে অবিশ্বাসী হব না, আর আমরা এটাও প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আমাদের ফিউচার পার্টনারের প্রতি অনেস্ট থাকবো। সেই অনেস্ট কি তুমি নিজের মনের কাছে থাকতে পেরেছো? একটা কথা বলো তো মেঘ, এই কদিনে তুমি নীলের কথা ভাবোনি? সেটা ইররিলেভেন্ট নয়। ধরে নাও তোমার ভাবনাটাই তোমার নিয়তি হয়ে তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমাদের আর দেখা করার মতো কিছু নেই, দেখা করে কথা বলার মতনও কিছু নেই, সবকিছু ফুরিয়ে গেছে। বেশ, দেখা যাক কিছু বলার আছে কিনা। হ্যালো, হ্যাঁ আমরা এদিকে আছি, গাড়ি কাছে এদিকে, দেখতে পাচ্ছ? নীল, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা কি দেখছে আমি তো বুঝতে পারছি না। নিচে প্রীতিদির ঘর সার্চ হচ্ছে। শৈলু, কি করছো তুমি? শোধ নিচ্ছ তুমি? না, সত্য উদ্ঘাটন করতে চাইছি। কিসের সত্য? কিসের সত্য? উৎসব যাবে না, তুমি দাঁড়াও। ছাড়ো। কি মনে করছো? কি মনে করছিস তুই? কি মনে করছিস এটা 2 টাকার অফিসার? মেরে দেবো, শুট করে দেবো। আরে কি হচ্ছে কি? কাজে বাধা দেবেন না, মেরে দেবো, শুট করে দেবো। ওকে সামলান বলে রাখলাম, ওই আপনাদের পরিবারটাকে ডোবাচ্ছে, সর্বনাশ করছে, আর তার সঙ্গে তালে তাল মেলাচ্ছে বই নাই মুখার্জি। আমার স্ত্রীর দিকে তুমি আঙুল তুলবে না, আমার স্ত্রীর দিকে তুমি আঙুল তুলবে না। আমাদেরকে আমাদের কাজটা করতে দিন।
ওই ফাইলগুলো নাও, মুভ। আজকে আপনি আবারও মা সাজার চেষ্টা করেছিলেন। উনি আমার মা সেজে আমাকে অবলম্বন করে কেস থেকে বাঁচতে চাইছিলেন, কিন্তু ধরা পড়ে যান। মা শব্দটা অনেক বড়। মা কখনো সন্তানকে ঠকাতে পারে না, কখনো ঠকায় না। এবার আমার চা নেওয়া হয়ে গেছে, বাকি কথা পরে হবে। কৌশিকী থাকলে এটা হতো না। আজ কৌশিকী থাকলে সার্চ হতো না, মেহেন্দি তোমরা পারবে না। মেহেন্দি উৎসব তুই পারবি না। তোমাদের সেই ম্যাচুরিটি নেই, সেই বোঝ বুদ্ধি কিচ্ছু নেই। তোমরা শুধু অর্থের লোভে আর পাওয়ারের লোভে চেয়ারে বসার চেষ্টা করছো। তোরা উপযুক্ত নোস, তোমরা উপযুক্ত নও। আমি বলছি তোরা উপযুক্ত নোস। আপনি বলার কি? আপনি বলার কে? সমস্ত গুটি সাজানো হয়ে গেছে, এখন শুধু চেয়ারে বসার অপেক্ষা। আপনি বলুন বা না বলুন, আপনাকে আমি থোড়াই কেয়ার করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকুমণি কি বললো স্বয়ম্ভু? খুব কাঁদছিল, দুটো থাপ্পড় মেরেছেন। খারাপ লাগেনি, নিজের মনে করেই মেরেছেন, নইলে তো আমি অ্যারেস্ট করে নিতাম। বাবা তো পারিনি। আমি ফোন রাখছি। যা খুঁজছিলে তা পেয়েছো? অনেক কিছুই পেয়েছি, তবে বাকিটা ডিসাইড করবে আমার বস কাম স্ত্রী জয়া। ঠিক আছে, আমি এখানে ফোনটা রাখছি। সরি কাকুমণি, এক্সট্রিমলি সরি। আমি জানি যা হলো সেটা খুব অন্যায় হলো। এক্সট্রিমলি সরি কাকুমণি, কিন্তু এটা তো ফ্যাক্ট। আমার পেটে একটা গুলি লেগেছিল। আমি শুধু এটা জানতে চাই যে কে শুট করেছিল। ইয়েস, কে? my God! Oh my God! এগুলো আমার চোখে পড়লো না কি করে? আমার চোখে পড়লো না কি করে? তার মানে কি সর্ষের মধ্যেই ভূত? সমস্ত গন্ডগোল ওই পানিহাটিতেই, সমস্ত গন্ডগোল ওই পানিহাটিতেই। নন্দিতা, চিরঞ্জিত, নন্দিতা, কি? আমাদেরকে বেরোতে হবে। হারি আপ। কোথায়? পানিহাটিতে যাব। স্বয়ম্ভুকে নিয়ে নেবো? না বা কোনো প্রয়োজন নেই। হারি আপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, বেরোতে হবে আমাদের।
আমি যা ভাবছি যদি সেটা সত্যি হয় তাহলে তাহলে তো মার দিয়া হে কেল্লা, তাহলে কেল্লা নড়ে যাবে, বুঝতে পেরেছো নন্দিতা? তাহলে তাহলে এই ছবিগুলো আমার চোখে পড়েনি, এই ছবিগুলো আমার চোখে কি করে পড়লো না? ছি ছি জাফরান, ছি, এই তোমার সিক্স সেন্স বেশি, এই তোমার আইকিউ স্ট্রং, এই ছবিগুলো আমি কি করে মিস করে গেলাম? হয়েছে কি, তুমি এরকম করছো কেন? নন্দিতা বুঝতে পারছো না, সবকিছু আমার হাতের মুঠোয় চলে এসছে। কি বলছো কি তুমি? আশা একটু খোলসা করে বলো তো। সব বলছি, সব বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরাগ ব্যানার্জির দ্বিতীয় বিয়ের দিন শিমুল ব্যানার্জি যে পরাগ ব্যানার্জিকে বিষ খাইয়েছিল সেটা আপনি জানতেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, আপনি জানতেন? বিপাশা দেবী, আপনার সম্পর্কে এরকম মিথ্যা কথা বলা হচ্ছে, আপনি চুপ করে রয়েছেন, উত্তর দিন। স্যার, আমি আমার বিপক্ষীয় বন্ধুকে রিকোয়েস্ট করব উনি যেন সাক্ষীকে বিভ্রান্ত না করেন। আমি আপনাকে প্রশ্নটা আবারও করছি, পরাগ ব্যানার্জির দ্বিতীয় বিয়ের দিন শিমুল ব্যানার্জি ওনাকে যে বিষ খাইয়েছিলেন সেটা আপনি জানতেন? না, আমার জানার কোনো প্রশ্নই উঠছে না। আর যদি ধরেই নি যেটা আপনার স্টেটমেন্ট, তাহলে নিশ্চয়ই আপনার স্টেটমেন্টের পরে আপনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে, দিতে পারবেন? আচ্ছা, আমি আপনার কাছে প্রমাণ চাইবো না আপনি আমার কাছে প্রমাণ চাইবেন, কোনটা? কেন চাইতে পারি না? ছোটবেলা থেকে তো এই কথাটাই শুনে এসেছি যে সমাজে কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়। আপনি কি নিয়মের বাইরে? আপনি আপনার উল্টো দিকের মানুষটাকে দাঁড়িয়ে অকথা কুকথা বলবেন, কুমন্তব্য করবেন, আর উল্টো দিকের মানুষটা আপনার সেই মন্তব্যের কোনো প্রতিবাদ করবে না, উল্টে মানহানির জন্য মামলা করবে না, এমনটা তো কোনো কথা নেই। আপনি আমাকে এই ভরা আদালতে দাঁড়িয়ে, মহামান্য বিচারকের সামনে দাঁড়িয়ে অপমান করছেন, অসম্মানজনক কথা বলছেন। আমি এর প্রতিবাদ করতেই পারি এবং আমি এর প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি। আর একটা কথা বলি আপনাকে, শিমুল কাউকে বিষ খাওয়ায়নি স্যার। শিমুল যেহেতু কাউকে বিষ খাওয়ায়নি, তাই এ কথাটা কারুর জানার কোনো প্রশ্নই উঠছে না। এক্স্যাক্টলি মিলর্ড, আমিও তো ঠিক এটাই বলতে চাইছি। উনি যে বারবার অভিযোগ করছেন যে পলাশ ব্যানার্জি আর প্রতীক্ষা ব্যানার্জি পরাগ ব্যানার্জিকে বিষ খাইয়েছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? বলুন, কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে, কিন্তু সেই প্রমাণটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, কিন্তু এই প্রমাণটাই আমার কাছে এই মুহূর্তে সব থেকে গ্রহণযোগ্য বলে আমি মনে করি। কারণ এরা তো এই বিষ খাওয়ানোর বিষয়টাতে সিদ্ধহস্ত। শিমুল ব্যানার্জিকে তো এরাই বিষ খাইয়েছিল। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অন্তত সে কথাই তো বলছে, মহামান্য বিচারকের কাছে সেগুলো জমাও পড়েছে। আর তা যদি না হতো না স্যার, এই পরাগ ব্যানার্জিকে শিমুলের কাছে কেঁদে কেটে ভিক্ষে চাইতে হতো না। অনির্বাণ বাবু, আপনার আর কোনো প্রশ্ন আছে? না স্যার, তবে একটা কথা ঠিক যে উনি ডাহা মিথ্যে কথা বলছেন। আপনি আমাকে মিথ্যেবাদী বলবেন না স্যার, ভুল করছেন। আমি মিথ্যেবাদী নই। আমি যা যা বলেছি আমি সমস্তটা সত্যি কথা বলেছি, আমি যতটুকু জানি সেগুলোই বলেছি। আপনার উত্তর যদি আপনার পছন্দ মতো না হয়, তাহলেই উল্টো দিকের মানুষটাকে আপনি মিথ্যেবাদী বলে দাগিয়ে দেবেন এবং তাকে ভরা কোর্টে দাঁড়িয়ে অসম্মান করবেন, সেটা তো হতে পারে না। আর সেটা আর যাই হোক কোনো সৎ লয়ারের পরিচয় হতে পারে না। স্যার, আমরা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, প্রমাণ জোগাড় হলেই আমি দিয়ে দেব। সে প্রমাণ আপনি কোনোদিনই জোগাড় করতে পারবেন না। চ্যালেঞ্জ করছেন নাকি? চ্যালেঞ্জ করার কিছু নেই তো, যেটা ঘটেনি সেটার প্রমাণ কোথা থেকে জোগাড় করবেন আপনি? স্যার, আমি সময় মতন প্রমাণ আপনার কাছে সাবমিট করে দেব।
আজকের মতো তাহলে এই পর্যন্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের দিন থেকেই আমি জানতে পারি যে আমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। আপনি কি করে জানলেন? আপনার কাছে কোনো তথ্য আছে? স্যার আমার ওয়াইফের এগেনস্টে তথ্য প্রমাণ লাগবে ভবিষ্যতে, এটা তো আমি আগে জানতাম না স্যার, কেউই কোনোদিনই ভাবে না। সেই কারণে স্যার আমার কাছে তথ্য প্রমাণ নেই স্যার, সাক্ষীও নেই স্যার। এই যে আজকে আমার স্ত্রী এখানে কাঠগড়াতে দাঁড়িয়ে আছে, ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও হয়তো আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু স্যার আমি স্যার দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলছি, এই যে স্যার এখানে দাঁড়িয়ে আছে এই ছেলেটা শতদ্রু মিত্র, এই হচ্ছে সবকিছুর মূলে স্যার। আপনাকে যার কথা এতক্ষণ বলছিলাম, এই ছেলেটির জন্য এতগুলো কাণ্ড ঘটেছে, এই ছেলেটির উস্কানিতেই হয়েছে স্যার। একদিন আমার ভাই আর ভাইয়ের স্ত্রী ওরা স্যার একদিন বাড়িতে ফিরেছে দুপুরবেলা। বাড়িতে ফিরে স্যার ওরা দেখতে পাচ্ছে এই শিমুল এবং শতদ্রু ভীষণ অন্তর অশ্লীল অবস্থা। তখন ওরা কি করবে, আমাকে ফোন করে। আমি এসে আমাদের বিছানা আলাদা হয়ে গেল, আমার সঙ্গে ও তারপর থেকে আর শুতো না। তারপরে আমার এগেনস্টে অভিযোগ দিল যে আমি ওকে নাকি বিছানায় ফিজিক্যালি টর্চার করি। আর স্যার ও যদি আমার এগেনস্টে অভিযোগটাই দিল, তাহলে এত দেরি করলো কেন স্যার? আমি তার মানে তো প্রথম রাত থেকেই ওকে টর্চার করেছি, তাহলে এত দেরি করে অভিযোগ করলো কেন? এটা আমার প্রশ্ন স্যার। দ্যাটস দ্য পয়েন্ট মি লর্ড, দ্যাটস দ্য পয়েন্ট। উনি যদি পারভার্টি হবেন তাহলে বিয়ের পরের দিন থেকে উনি ওনার স্ত্রীর উপর অত্যাচার করবেন, কিন্তু না, উনি সেটা করেননি। হঠাৎ করে ওনার মনে হয়েছে যবে থেকে উনি ওনার বয়ফ্রেন্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেন যে ওনার স্বামী নাকি ওনার ওপর শারীরিক মানসিক নির্যাতন করেছেন। হাউ ফানি স্যার, এই পুরোটাই হচ্ছে ওনার বয়ফ্রেন্ড শতদ্রু মিত্রর ব্রেন চাইল্ড, ওনারই মস্তিষ্ক প্রসূত। আসলে কি বলুন তো, আজকে যে উনি ওনার অপরাধের বোঝা নিয়ে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে আছেন, এই পুরো অপরাধের দিকে ওনাকে চালিত করেছেন ওনার বয়ফ্রেন্ড। ইয়েস স্যার। অবজেকশন মিলর্ড, তথ্য ছাড়া, সাক্ষ্য ছাড়া, প্রমাণ ছাড়া একজন অ্যাডভোকেট হয়ে উনি কি করে বলে দিতে পারেন কে কাকে ইনস্টিগেট করছে? না, আমি বুঝতে পারছি না, বিপক্ষীয় বন্ধু কি ওকালতিটা একেবারেই ভুলে গেছেন? উনি কেসটিকে জেতানোর জন্য যে কোনো প্রকারে যা খুশি বলে আপনার কাছে প্রমাণ করতে চাইছে শিমুল দেবী অভিযুক্ত এবং পরাগ ব্যানার্জি নির্দোষ। আমি সেটা হতে দেব না স্যার, সেটা হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদু বলছি, মনে আছে আমি একবার বলেছিলাম যদি ডাল তরকারি খাওয়ার পাতে দুবার করে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে মানুষের পেট ভরে যায় আগেই, তখন মাংসের দিকে অতটা টান পড়ে না। এটা শুনেই তো আপনারা আমাকে গ্রেট বেঙ্গলে চাকরি দিয়েছিলেন, মনে আছে? এখনো যদি সেরকমই কিছু একটা করি, মানে খাওয়া শুরুর আগে যদি ওই গরম গরম কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম যদি করে তাদেরকে খাওয়াতে পারি, তাহলে আগেই সবার পেট ভরে যাবে, তারপরে আর মাংসের দিকে যাবে না। কি বলছেন কি এই সময়? এতগুলো মানুষের জন্য আপনি এখন কড়াইশুটির কচুরি ভাজবেন? অসুবিধা হবে না স্যার, আমি তো হোটেল চালাই, আমি পারবো। আমি তো অনেক লোককে খাওয়াই, আমার খাওয়ানোর অভ্যেস আছে, আমি পারবো স্যার। কাশ্মীরি আলুর দমটা হয়ে গেছে,
এবার কড়াইশুটির কচুরিটা ভেজে ফেলতে পারলেই কাজ শেষ। সবার পাতে গরম গরম দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে কি হচ্ছে? কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। না না, কড়াইশুটির কচুরি খাবো না। খেয়ে যান না, গরম গরম কড়াইশুটির কচুরি খুব ভালো লাগবে। না না, ঠিক আছে, চল। এই বিয়ে বাড়িতে কোপ্তা কালিয়া ছেড়ে কেউ কড়াইশুটির কচুরি খাবে? সেটা তো চাইলে বাড়িতেও পেয়ে যাবে। পিসিমণি কথাটা তো ভুল বলেননি, সত্যি তো। নিজের এসে পড়ে কেউ কড়াইশুটির কচুরি খেতে কেনই বা আসবে? একবার আলুর দমটা চেখে দেখলে তবে না ভিড় জমবে। কি করি এবার? কিভাবে লোক আনবো এখানে? ও মহেশ্বর, পথ দেখাও, পথ দেখাও আমার। দাদু, দাদু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শুধু আপনাদের সাহায্য দরকার। বলো না মা, বলো বলো বলো। বলছি কি, যেখানে এই লোক জড়সড় হয়ে থাকতে দেখবেন, ওই খাবারের জায়গায় যেখানে একটু ভিড় দেখবেন না লোকজনের, সেখানে গিয়ে জোরে জোরে বলবেন যে কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খাওয়ায় যদি একবার কথা ভেসে যায় না, তাহলে দেখবেন আমার ওখানেও অনেক লোক জড়ো হয়ে যাবে। এইটা আপনাদের করতে হবে। কড়াইশুটির কচুরি আর আলুর দম, কি খেলাম! হ্যাঁ, আলুর দমটা যে খেয়েছি পুরো অমৃত। দেখো, বাড়িতে তো এত আলুর দম বানায়, কিন্তু এরকম স্বাদ সত্যি জীবনে খাইনি। মানে অপূর্ব, অপূর্ব। চলুন যাই, চল চল। ওই দেখি গরম গরম কড়াইশুটির কচুরি দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। গরম গরম কড়াইশুটি দিয়ে আলুর দম খেতে হেভি লাগছে বলো। মনে হচ্ছে কাজ হয়েছে। আমাকে একটা দেখি, একটা দিন। স্যার, মাটনের লাইনে এখন ভিড় কমছে স্যার। তাই যেন হয়, তাই যেন হয়। শ্যামলী যেন লোক ধরে রাখতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় বৌমার আপত্তি না থাকলে শ্যামলীকে ওই সার্ভেন্টস কোয়ার্টার থেকে সরিয়ে এনে গেস্ট রুমে রাখা হোক। বড় বৌমা, আপনারা যা ভালো বোঝেন। আমি কি বলবো? আমার কিছু বলার নেই। তোমরা যেটা ঠিক বোঝো তোমরা করো। হ্যাঁ ঠিক আছে, গেস্ট রুমে থাকলেই ভালো, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, একদিক থেকে ভালোই হবে যে আমাদেরকে ওর কাছে ঋণী হয়ে থাকতে হবে না। অন আ রিটার্ন অফ দ্য ফেভার আমরা, ঠিক আছে, এটাই হোক, এটাই হোক। এটাই বেশ ভালো হলো। প্রিয়া, যা তো ডেকে নিয়ে আয় তো শ্যামলীকে। আজ রাত থেকে ও গেস্ট রুমে থাকুক। একটা রাতি বা ও ওখানে পড়ে থাকবে কেন? যা, ডেকে নিয়ে যাও। তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও। এই টুম্পা, সোনালি, গেস্ট রুমটা পরিষ্কার করে রাখতো, রেডি করে রাখ। শ্যামলী শোনো, আজ রাত থেকেই তুমি এই গেস্ট রুমে থাকবে। গেস্ট রুমে? আমি? হ্যাঁ, তুমি যা করেছো তাতে করে ওখানে থাকলে আমাদের ভালো লাগবে। না না দাদু, এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন পারবেন না? দেখুন, আপনাদের সঙ্গে এক ছাদের তলায় থাকার কোনো যোগ্যতাই আমার নেই। আমার পক্ষে সম্ভব নয়। আমাকে নিয়ে আপনারা খামোখা ব্যস্ত হবেন না। আমি জানি আজ আমি যেটা করেছি তার জন্য আপনারা আমাকে উপহার দিতে চাইছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি না সেরকম ভেবেচিন্তে কিছু করিনি। আমার সেই মুহূর্তে মাথায় যা এসে, বুদ্ধিতে যেটা কুলিয়েছে, আমি সেটাই করেছি। তার জন্য উপহার দেওয়ার সত্যি কিছু নেই। আর তাছাড়া আপনারা তো আমার জন্য অনেক করেছেন, সেটা আমি সারা জীবন মাথায় করে রাখবো। এরপরে যদি আবার আমাকে এখানে থাকতে দেন এক ছাদের তলায়, সেটা আপনাদের কাছেও অস্বস্তিকর, আমার কাছেও তাই। তাই আমি যেখানে আছি খুব ভালো আছি। আমায় ক্ষমা করবেন, আমি আসি। দেখলে ব্যাপারটা? দেখলে তো কি করলো? থাকা রিফিউজ করছে, খাওয়া রিফিউজ করছে। কি চায় বলো তো? বিপদে পড়বো, তখন বলবে যে
সেই দিন আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, মনে আছে? আর চিরকাল ওই দিনে আমরা ঋণী হয়ে থাকবো। এইসব প্ল্যান করছে না, ও প্ল্যান করা বার করছে, আমি তারা বার করছে প্ল্যান করা। এই যে শুনুন, প্রবলেমটা কি আপনার? হ্যাঁ, আমার বাবা, দাদু, ঠাম্মি সবাই মিলে আপনাকে রিকোয়েস্ট করলো গেস্ট রুমে থাকার জন্য। আপনি মুখের উপর তেজ দেখেই চলে এলেন। এত তেজ কোত্থেকে আসে আপনার? কি সমস্যাটা কি? আসলে কি বলুন তো স্যার, ছোটবেলা থেকেই জেনে এসেছি ভাত, কাপড় আর ছাদ, এই তিনটে জিনিস মানুষের জীবনে বড় প্রয়োজন। আর এই তিনটে জিনিস যদি সম্মানের সাথে, অধিকারের সাথে অর্জন করা না হয় না স্যার, তাহলে তাতে শান্তি থাকে না। দয়ায়, ভিক্ষায় থাকা জিনিসে মনের শান্তি আসে না স্যার। ঠিক যে কারণে আমি আপনাদের অন্ন গ্রহণ করতে পারি না, সেই একই কারণে আমি আপনাদের দেওয়া ছাদও গ্রহণ করতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা এখানে কারোর ক্ষতি করতে আসিনি, আমরা তো নিজেদের জীবন বাঁচানোর জন্যই পালিয়ে বেড়াচ্ছি। নাতাশা খুবই খানদানি ফ্যামিলির মেয়ে, ওর মা বাবা কেউ বেঁচে নেই। ওর তাওজির কাছে, জেঠুর কাছেই মানুষ। ওদের মোহনগড়ে বিশাল বড় জমিদারি, আর তেমনই ওর জেঠুর দাপট। তার মানে ওর জেঠু আপনার আর ওর ভালোবাসাটা মেনে নেয়নি, তাই তো? ওর জেঠু আর জ্যাঠতো দাদারা ভীষণই রক্ষণশীল। আর যেহেতু ওর মা বাবা নেই, তাই নাতাশা আর ওর ভাই নিতিনকে ওর জেঠুদের কথাতেই চলতে হয়। ওরা নিজেদের বেরাদারির বাইরে অন্য কারোর সাথে বাড়ির মেয়েকে বিয়ে দেবে না। তাই আমাদের ব্যাপারটা জানাজানি হতেই ওর দাদারা আমাকে হুমকি দেয়, নাতাশার সাথে মেলামেশা করলে ওরা আমাকেই মেরে ফেলবে। আহারে, সে কি? তারপর? फिर भी हम नहीं डरे, हम इससे प्यार करते हैं। चुपके चुपके हमरा देखा करताम, और इसके चलते मेरी ताऊजी অন্য জায়গায় আমার রিশতা পাকা করে ফেলেছে। আমাদের ব্যাপারটা একটু বুঝুন, আমাদের আর কয়েকটা দিন থাকতে দিন, নাহলে যে কোনো মুহূর্তে আমাদের দুজনকে। জেঠু, আমার মনে হয় যে এই বিপদের মধ্যে ওদেরকে বাড়ি থেকে বার করে দেওয়াটা ঠিক কাজ হবে না। আমরা জেনে শুনে ওদেরকে বিপদের মুখে ঠেলে দেবো বলুন তো? জেঠু, দত্তবাড়ির মান মর্যাদার ইতিহাস তো এই কথা বলে না। প্লিজ ওরা থাকুক না। ব্যাস, খবরদারি শুরু হয়ে গেল। থাকুক না মানেটা কি? হ্যাঁ, থাকবে, থেকে যদি বিপদ ডেকে আনে তখন? জ্ঞানদা দেবীর জ্ঞান ভান্ডার শুরু হয়ে গেল। পর্ণা প্লিজ প্লিজ বাকিদের কথাটা শোনো। দেখো, ওনাদের ব্যাপারটা তো আমরা প্রথম থেকে কিছু জানি না, আর ওনারা আমাদের চেনাশোনাও না, তাই তুমি এত বড় রিস্ক নিও না, এটা ঠিক হবে না। সৃজন, ভালো কাজে তো সারা জীবন চিরটা কাল রিস্ক ছিল, অনেক বাধা এসেছে, তাই বলে কি ভালো কাজ হয়নি বলো তো? কিছু মানুষ প্রাচীনপন্থী, তার জন্য আমরা ওদেরকে বাড়ি থেকে বার করে দেবো, তাতে জেদের জন্য দুটো মানুষ প্রাণ খুলে ভালোবাসতে পারবে না একে অপরকে। আচ্ছা সৃজন, আমরা তো সবসময় মুখে কত ভালোবাসার কথা বলি, ভালোবাসার জন্য কত লড়াই করি, কিন্তু আজকে ওদেরকে এই সেফ জায়গাটা থেকে আমরা বার করে দেবো শুধুমাত্র ভয় পেয়ে। সৃজনদা, আমাদের তো বেশি কিছু করতে হবে না বলো, শুধুমাত্র এই তরঙ্গদের নাতাশার বাড়ির লোকজনের চোখের আড়াল করতে হবে, আর তারপর ওনারা কানাডায় শিফট করে গেলে ব্যাস, প্রবলেম সলভড। সেটাই তো, আমরা ওদের জন্য কি এটুকু করতে পারবো না? চিরটা কাল তো দত্তবাড়ি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আর আজকে নিজেদেরকে অন্যায়ের কাছে সঁপে দেবে, এটা হতে পারে? কখনো না বর্ণা, আমি তোমার সঙ্গে আছি। বৌদি ভাই, আমিও তোমার সাথে আছি। এই বিপদের সময় যদি ওদেরকে আরো বিপদে ঠেলে দিই তাহলে কি মানুষ হলাম? এই দত্তবাড়ির লোক হিসেবে কি নিয়ে গর্ব করবো? তাহলে তো আমরাও ক্রিমিনাল, তাই না? তরঙ্গরা এখানে থাকতেই পারে, তবে বৌদি ভাই আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। এই শোন, তোরা না আর বাড়িতে বিপদ বাড়াস না। এই মেয়ের কথা শুনে বিপদ বেড়েছে বই কমেনি কোনোদিন। ওদের দুজনকে এখান থেকে বার করে দে, আর যদি তাতে পর্ণার আপত্তি থাকে তাহলে পর্ণাকে ওর সাথে বের করে দে। কেউ কোথাও বেরোবে না, সবাই এই বাড়িতে থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগে তুমি আমাকে বলো কি হয়েছে, নালে কিন্তু আমি তোমাকে উঠতে দেবো না। বলো। সব অত্যাচার কি আর চোখে দেখা যায়? সৃজন, তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকিয়ে বলো কি হয়েছে তোমার। না, আমি না কিছু কিছু সিচুয়েশনে খুব কনফিউজড হয়ে যাই। মাঝে মাঝে তুমি আমাকে এত ভালোবাসো যে নিজেকে খুব লাকি মনে হয়। তখন মনে হয় যে আমার থেকে বেশি কাউকে তুমি ভালোবাসতেই পারো না। তারপর যখন দেখি যে শুধু আমি নই, তুমি আমার মতো অন্য কাউকেও ভালোবাসতে পারো, সত্যি বলছি পর্ণা, বিশ্বাস করতে না খুব কষ্ট হয়। কি কি বলছো তুমি এসব সৃজন? আমি তোমাকে ছাড়া আর কাকে ভালোবাসবো? তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? তোমার মাথা থেকে তো এসব বেরিয়ে গিয়েছিল, তাহলে তুমি এসব কথা আবার কেন বলছো? কেন ঢুকছে তোমার মাথায় এসব? চোখের সামনে দেখেছি বলেই বলছি। নিজের হাতে টুপি তো তুমি শুধু স্পেশাল মানুষদের জন্য বানাও, তাহলে আমারই মতো টুপি তুমি তাকে কেন বানিয়ে দিয়েছিলে? কারণ কি? তোমার মতন টুপি আমি আর কাকে বানিয়ে দিয়েছি? আমি কাউকে টুপি দিইনি সৃজন। অনুভবকে তুমি ওই একই টুপি বানিয়ে দাওনি? অনুভবকে আমি টুপি বানিয়ে দিয়েছি? এসব কি বলছো তুমি? সেম টুপি আমি অনুভবের মাথাতেও দেখেছি, আর সেটা খুব রিসেন্টলি। কোথা থেকে পেলে এরকম টুপি? আরে দা ভাই কোনো প্রেমিকা পাঠিয়েছে বুঝলে, কিন্তু নাম লেখেনি। তুমি ঠিক দেখেছো, সেম টুপি। হ্যাঁ, হুবহু এক। সৃজন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, বুঝতে পেরেছো? ঠিক আছে দাঁড়াও, তোমার সমস্ত ডাউট আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। আমি এক্ষুনি একটা অনুভবকে ফোন করছি। সব ঠিক আছে তো? ওদের নিয়ে আবার কিছু হলো নাকি? না না, ওরা সব ঠিকই আছে। তোকে একটা অন্য দরকারে ফোন করেছি। আচ্ছা বলছি, তোকে কেউ কুরিয়ার করে কোনো টুপি পাঠিয়েছে রে? আমাকে একটু দেখাবি টুপিটা? টুপি? হ্যাঁ করেছে, কিন্তু তুই টুপি দেখে কি করবি? দাঁড়া দেখাচ্ছি। এই দেখ, দাঁড়া পরে দেখাচ্ছি। এই দেখ, এই টুপিটা কুরিয়ার করেছে। এটা তো সত্যি একেবারে একই রকমের টুপি। সৃজনের মনে তো সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক। আমি যদি অনুভবকে টুপিটা দিই আর ও ওই টুপিটা পরে বাড়িতে আসলে বাড়ির সকলের সেটা চোখে পড়বে, তুমি দেখলে সেটা কষ্ট পাবে, এটা জেনেও আমি এমন একটা কাজ করতে পারি বলে মনে হয় তোমার সৃজন? অর্ণা প্লিজ আমায় মাফ করে দাও। আমার মাথা ঠিক ছিল না, তাই অত শত না ভেবে আমি মিছিমিছি অভিমান করছিলাম, তোমাকে অবিশ্বাস করছিলাম। অর্ণা, আমার আবার বড় একটা মিস্টেক হয়ে গেছে। তুমি মিস্টেক করনি সৃজন, তোমাকে দিয়ে মিস্টেক করানোর চেষ্টা চলছে। মানে এটা কোনো কোইন্সিডেন্স নয়। আমাকে একটা কথা বলতো, এই টুপিটা কে কুরিয়ার করেছে তুই জানিস? আমার তো সেটাই অদ্ভুত লাগলো, কোনো সেন্ডারের নাম লেখা ছিল না। নাম লেখা থাকলে তো আমি নিজেই বুঝে যেতাম কে পাঠিয়েছে। ও, তাহলে অ্যাটলিস্ট কোন অ্যাড্রেস থেকে এসেছে সেটা কি বলতে পারবি? ঠিকানা বলতে ওই কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা আছে টলিগঞ্জে। থ্যাংক ইউ সো মাচ। বেশ ঠিক আছে, কাল সকাল হোক, তারপরে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করব। ঠিক খুঁজে বার করব এই টুপিটা কে পাঠিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি বলছি, স্যারকে দেখেছো গো? স্যারকে তো কোথাও দেখছি না। মা বলছি, স্যারকে দেখেছো গো? দেখ না, আশেপাশেই আছে হয়তো। এই ফুলকি বলছি, তুমি ভাইকে গিয়ে ডেকে আনো, আমরা বাকিদের জড়ো করছি, কেমন? Yes. Everybody, here come. Eating is ready. স্যারকে দেখছি না, শাকচুন্নি ম্যাডামকেও তো দেখছি না কোথাও। মা কালী, কিছু গন্ডগোল হচ্ছে না তো? এক্ষুনি স্যারকে খুঁজে বের করতে হবে। তুমি? আমি আজকাল তো আমায়
ভুলেই গেছো রোহিত? কি বলছো কি শালিনী? ভুলবো কেন? তুমি তো বরাবরই নিজের মতন এনজয় করতে ভালোবাসো, তাই তোমাকে একা ছেড়ে দিয়েছি। আর একা ভালো লাগছে না রোহিত। একটু ভেতরে যাবে, কথা আছে। ভেতরে? প্লিজ। এমন কথা শালিনী যেটা পুকুর ধারে বলা গেল না। আমাদের নিজস্ব কথা রোহিত, থাকতে পারে তো? হ্যাঁ, কিন্তু ওখানে 5 জন চলে আসতো, তাই আমি এখানে নিয়ে এলাম। ছিটকিনে তোলার কোনো দরকার নেই শালিনী। এখন এদিকে কেউ আসবে না, সবাই ওদিকে হইচই করতে ব্যস্ত। একবার বিয়েটা হোক, সব উত্তর আমি তখন দেব। বেশ, তোমার যা ইচ্ছে সেটাই হবে। আমি আজ একটা কথা জানতে চাই তোমার থেকে রোহিত, শুধু আমাদের বিয়েটা কবে হবে? শালিনী, এখন এসব আলোচনা করার সময়। বাড়ির সবাই একটা পিকনিকে এসেছে, সবাই কত আনন্দ করছে। জানি আমি রোহিত, আমি জানি, কিন্তু অন্য জায়গাতে এই কথাগুলো বলার সুযোগও পাওয়া যায় না, তাই না? হয় তুমি ফুলকিকে নিয়ে ব্যস্ত থাকো, নতুবা সুপারস্টারের কাছে। আমি আর অপেক্ষা করতে পারছি না রোহিত, এবার তো আমাদের বিয়েটার ব্যবস্থা করো। রোহিত, আমি আজ একটা উত্তর চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো নতুন করে সবটা আবার শুরু করতে চেয়েছিলাম রোহিত। তুমি তো বলেছিলে যে ফুলকিকে বক্সিং এর জগতে নিয়ে আসার পরে তুমি আবার সবটা শুরু করবে নতুন করে। 1 বছর সময় চেয়েছিলে তো আমার কাছে, তাই না রোহিত? 1 বছরের মধ্যে ট্রেনিং নিয়ে খেটে খুটে একজন প্রফেশনাল বক্সার হয়ে উঠতে পারবে না তুমি? এইসব কি বলছেন শাকচুনি ম্যাডাম? তার মানে তো স্যার ম্যাডামের সঙ্গে ভেতরে আছে। ওমা কালী, ফুলকি দাস তো একটা দিন সবকিছু বলে একটু আনন্দ করতে চেয়েছিল। এটা কি খুব বেশি চাওয়া? রোহিত প্লিজ চুপ করে থেকো না, আমি একটা কথা বলছি তো, কিছু একটা উত্তর দাও প্লিজ। রোহিত, আমি পারছি না আর অপেক্ষা করতে। ফুলকি তো বক্সিং এর জগতে পা রেখে দিয়েছে বলো, ও তো পূর্ব মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করছে, তাহলে কিসের জন্য অপেক্ষা করছি আমরা? কি প্রবলেম তোমার বিয়েতে এখন রোহিত? শালিনী, তোমাকে বিয়ে করা মানে তো ফুলকিকে ত্যাগ করা, তাই না? আমি এখন এটা করতে পারবো না শালিনী। মানে শালিনী, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে ফুলকিকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়।
বিশ্বাস করো শালিনী, পুলকির জীবনে না অনেক সমস্যা আছে। ও সব সমস্যাগুলো হাসি মুখে ফেস করে বলে আমরা ওর প্রবলেমগুলো দেখতে পাই না, কিন্তু সিরিয়াসলি মেয়েটার জীবনটা একটা ডিজাস্টার। আর তাছাড়া পুলকি আমার জীবন বাঁচিয়েছে শালিনী, একবার নয় বারবার। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। এখন তুমি বলো, এরকম একটা মেয়েকে এই অবস্থায় একা ছেড়ে দেওয়া যায় শালিনী? তুমি নিজে তো একটা মেয়ে। আমি ভাবতে পারছি না রোহিত, তুমি আমাকে এই কথাটা বলছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।